পপুলেশন হইতো কি হইতো? কিছুই মানে বলার আর থাকতো না, কিছুই বলার থাকতো না। হ্যাঁ স্যার তবে একটা হতো যে স্যার হাফিজ স্যার একজন, তখন দেখা গেল যে একজন এই কাজ করতেছে আর একজন অন্য আরেকটা বিষয় নিয়ে গবেষণা করতেছে। খুব কনফিউজ। হ্যাঁ ঠিক আছে, রেপ্লিকেশন ডুপ্লিকেশন। এখন বলেন তো রেপ্লিকেশন কেন হইতে হবে, কেন দরকার, কেন দরকার রেপ্লিকেশন? স্যার আমাদের স্যার রেপ্লিকেশন না হলে তো আমরা স্যার বড়ই হব না। গুড, জি স্যার, ভেরি এটাই। গুড, ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। বড়ই হব না। এখন রেপ্লিকেশন যে হয় কোথায় হয়? স্যার এটা ইয়াতে হয়, নিউক্লিয়াসে হয়। নিউক্লিয়াসের মধ্যে, সাইটোপ্লাজম। হ্যাঁ ডিএনএ স্যার কোথায় থাকে? ডিএনএ ডিএনএ থাকলে স্যার নিউক্লিয়াসের ভিতরে স্যার। নিউক্লিয়াস স্যার, ঠিক আছে। নিউক্লিয়াসে স্যার। রেপ্লিকেশনটা কোথায় হয়? ডিএনএ এর ভিতরে স্যার, নিউক্লিয়াসের ভিতরেই। নিউক্লিয়াসের মধ্যে। রেপ্লিকেশনটা কোথায় হয়? নিউক্লিয়াসে। ট্রান্সক্রিপশনটা কোথায় হয়? স্যার নিউক্লিয়াসে হয়। আর ট্রান্সক্রিপশন স্যার ট্রান্সক্রিপশন স্যার নিউক্লিয়াস থেকে স্যার এটা স্যার নিউক্লিয়াস স্যার হয়, তারপর স্যার নিউক্লিয়াস থেকে স্যার সাইটোপ্লাজমে যায়। জি স্যার। স্যার সাইটোপ্লাজম হয় ট্রান্সলেশন আর নিউক্লিয়াস হয় ট্রান্সক্রিপশন। এই যে রেপ্লিকেশন যে হয়, রেপ্লিকেশন কি হয়? স্যার ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। রেপ্লিকেশনে ডিএনএ থেকে আরএনএ হয় না, ডিএনএ থেকে ডিএনএ হয় স্যার। ডিএনএ থেকে স্যার ডিএনএ হয়। রেপ্লিকেশন বলতেছেন? হ্যাঁ ডিএনএ থেকে ডিএনএ, এটা রেপ্লিকেশন। আমি ট্রান্সলেশন ভাবছিলাম। এই যে একটা ডিএনএ, এই যে একটা ডিএনএ, তাই না? জি স্যার। যখন রেপ্লিকেশন হয় তখন কি হয়? স্যার 5 প্রাইম থেকে স্যার 3 প্রাইম মানে ওইভাবে হতে থাকে স্যার। হ্যাঁ প্রথমে স্ট্র্যান্ড যেটা আলাদা হয়ে যায়, তাই না? স্যার স্ট্র্যান্ডগুলো আলাদা হয়। হ্যাঁ প্রথমে তো প্যাচ খোলে। হ্যাঁ প্রথমে স্যার প্যাচ খোলে না স্যার? হ্যাঁ প্রথমে ডিজেনারেশন। প্রথমে একটু যে কোনো একটা জায়গায়, হ্যালো জি স্যার। যে আমরা বলি কি এইরকম একটা, আমরা বলি একটা রেপ্লিকেশন বাবেল, ঠিক আছে? এই এরকম হলো রেপ্লিকেশন বাবেল হয়, তাই না? বাবেল হইলো। এইটা যদি এই উপরটা যদি 5 হয়, এইটা যদি 5 হয়, এটা হচ্ছে 3, তাই না? এটা যদি 3 হয়, এটা 3 হলে এটা হবে 5, এর উল্টোটা হবে কত? 3। তাহলে যে এই স্ট্যান্ডটা এটা শুরু হচ্ছে 5 থেকে, আর এটা 3, আর এটা হচ্ছে 5, এখানে হচ্ছে 3। প্রাইমেরটা কোথায় লাগবে? 5 এ লাগবে, 3 লাগবে? প্রাইমারটা কোন জায়গায় লাগবে? প্রাইমারটা স্যার প্রাইমারটা 3 তে লাগবে স্যার। 3 তে লাগবে স্যার। প্রাইমার তো স্যার 5 থেকে শুরু হয় না? হ্যাঁ 5 থেকে শুরু হয়। হ্যাঁ 5 থেকে শুরু হয়। তাহলে দেখ এই সোজা করে দিচ্ছি এইটা, তাই না? এইটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, নিচেরটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। এই প্রাইমেরটা লাগবে 3 প্রাইমে। এই 3 প্রাইমে লাগলে এটা হবে 5 প্রাইম দিয়ে শুরু হবে। জি স্যার। তাহলে এর উল্টোটা হবে 5 প্রাইম, এই দিকে। এইটা হলে 5 প্রাইম, এটা এই যে প্রাইমারটা হলো, তারপর আস্তে আস্তে লম্বা হবে। এই যে লম্বা হবে, লম্বাটা কি করবে? ডিএনএ পলিমারেজ। ফসফোডাইএস্টার বন্ড। হ্যাঁ ডিএনএ পলিমারেজ করবে, কিন্তু লম্বাটা করবে কিভাবে? একটা ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশন করে লম্বাটা। স্যার বলেন স্যার মানে হাইড্রোজেন বন্ড দ্বারা স্যার এটা হাইড্রোজেন বন্ড দ্বারা পাশাপাশি যুক্ত থাকে। এই যে একটা স্থান, এই যে একটা স্থান, এই পাশাপাশি যখন যুক্ত থাকে, এই দুটো হচ্ছে পাশাপাশি থাকলে এই দুটো হচ্ছে হাইড্রোজেন বন্ড। আর লম্বালম্বি থাকলে এটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। স্যার এইখানে স্যার যে প্রাইম যে স্যার আছে 3 প্রাইম 5 প্রাইম, স্যার এই প্রাইম গুলো কি স্যার সুগারের যে কার্বন নাম্বার? স্যার এইটা স্যার। স্যার অ্যাডিনিন গুয়ানিনের তো স্যার কার্বন নাম্বার তো স্যার ওই কার্বন নাম্বারতেই থাকে, কিন্তু এটা এই কোশ্চেনটা মিডটার্মে ছিল। জি স্যার। স্যার মানে এইদিকে স্যার সুগার আছে জন্য এখানে 5 মানে 5 নাম্বার। না 3 নম্বরটা মানে সুগার, 3 নম্বর মানে সুগার। 5 নম্বরটা কি? 3 নম্বরের পজিশনে যে সুগার ফ্রি আছে, 5 নম্বর কি? 5 নম্বরে 5 নম্বর 5 প্রাইম মানে কি? 5 প্রাইম মানে কি? 5 প্রাইমে কি আছে? ফসফেট গ্রুপ যুক্ত আছে স্যার। ফসফেট গ্রুপ যুক্ত আছে। 3 নম্বর পজিশনে হাইড্রোক্সিল গ্রুপ আছে।
হাইড্রক্সিলের ওইটা চলে গিয়ে ওইখানে যুক্ত হতে থাকে, এই জন্য 5 থেকে সবসময় 3 এর দিকে লম্বা হয়। এখন এই যে লম্বাটা হয়, আমরা বললাম না, হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। এই যে এই আমরা যদি এটা যদি 5 বলি, এটা 3 প্রাইম, তাই না? এটা যদি 3 বলি, এটা 5 প্রাইম। এই যে যেখানে বললাম যে যেখান থেকে শুরু হয় চেইনটা, এই জায়গাটাকে কি বলে? এই জায়গাটাকে এই যে গোল চিহ্ন দিলাম আমি, এই গোল চিহ্নটার নাম কি? এটা বলে হেলিক্স। এই যে যেখান থেকে কাটা রিপ্লিকেশন ফোর্ক। রেপ্লিকেশন ফর্ক, তাই না? জি স্যার। এখন বলুন জি তো স্যার। রেপ্লিকেশন ফর্কটা এখন আছে যেটা, জি স্যার। একটু নয়েজ কম করেন প্লিজ। রেপ্লিকেশন ফর্কটা এখন ডান দিকে যাবে না বাম দিকে যাবে? স্যার বাম দিকে যাবে। বাম দিকে যাবে। বাম দিকে, জি স্যার। দেখেন এই যে এটা যদি 3 প্রাইম হয়, উল্টোটা কি হবে? 5 প্রাইম। এই যে এই 5 প্রাইমটা এবার লম্বা হবে, এটা এই যে যেটা লম্বা হবে 5 প্রাইম থেকে, এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ডটা রেভলিউশন ফ্রম যেদিকে দৌড়ায়, লিডিং স্ট্র্যান্ডটা ওই দিকে দৌড়ায়। আর ল্যাগিং স্ট্র্যান্ডটা এটা 5 প্রাইম যদি হয়, এটা 3 প্রাইম, তাই না? তাহলে যে কারণে, হ্যালো, দেখেন ভালো করে, 5 প্রাইম, এটা 3 প্রাইম, এটা নতুনটা মেমব্রেন যেটা হবে, এটা 5 প্রাইম। এই হলো, তারপরে আস্তে 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 দৌড়ে দৌড়ে এলো, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। এই যে রেপ্লিকেশন ফর্কটা এই দিকে যায়, বাম পাশে যায়। রেপ্লিকেশনটা যেদিকে যাচ্ছে, যে এই লিডিং স্ট্র্যান্ডটা LEADING, লিডিং স্ট্র্যান্ডটা ঠিক ওই দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে রেপ্লিকেশন ফর্কটা, লিডিং স্ট্র্যান্ডটাও একই দিকে। একটু নয়েজ কম করেন প্লিজ, যারখানে নয়েজ হচ্ছে না কম করে দেন। এখন রাকি বলে একটু মিউট। হ্যাঁ, রেফ্লেকশন ফর্কটা যেদিকে যাচ্ছে, আর হ্যালো স্টুডেন্ট, ভালো করে দেখেন, আমার এই কথাটা ভালো করে শুনেন। এই এখন 3 প্রাইম যদি এটা হয়, 5 প্রাইম এটা, এখন উল্টা দিকে হবে কি 3 প্রাইম। এখন এটা কি এই দিকে আসতে পারবে? জি না স্যার। পারবে না। না স্যার 5 থেকে 3 তে যাবে স্যার। 5 থেকে পারবে না দেখে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি করে। যে কারণে এই যে যেখান থেকে শুরু হলো, এইখান থেকে এটা হচ্ছে 5 প্রাইম, 5 প্রাইম থেকে 3 প্রাইম শুরু হলো, একটু ইয়ে হলো এই দিকে। তাহলে রেফ্লেকশন যেদিকে যায়, ওখান থেকে ল্যাগিং স্ট্র্যান্ড থেকে ওই দিকে যায় না উল্টো দিকে যায়? ল্যাগিংটা উল্টা দিকে স্যার। এই সিলেক্টটা ভালো করে দেখেন, এই যে আগে ছিল এতটুকু, ঠিক আছে, 5 প্রাইম 3 প্রাইম, 5 প্রাইম, এটা ছিল প্রাইমার, লম্বা আসলো 5 প্রাইম থেকে 3 প্রাইম। আর এটা হচ্ছে 3 প্রাইম, এটা 5 প্রাইম। এই যে এটা তাহলে 5 প্রাইম, না সরি এটা 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। তার মানে এইটা হচ্ছে 3 প্রাইম, তাই না? এইখানে প্রাইমের যোগ হবে 5 প্রাইম, লম্বা 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 হচ্ছে, এটা লম্বা হচ্ছে। হ্যালো, জি স্যার। এখন যখন এটা আরো বাম দিকে এইদিকে মুভ করবে, তখন কি হবে? এইরকম হবে, একটা এইরকম কন্ডিশন হবে। এই যে 5 থেকে 3 প্রাইমটা যেটা, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটা যখন লম্বা হইতে থাকবে, কিন্তু এই যে যখন মুভ করলো, তখন ল্যাগিং স্ট্র্যান্ডটা 5 থেকে 3 প্রাইম এই দিকে চলে গেল। এই যে হ্যালো, জি স্যার। এই এটা যখন মুভ করলো, তখন এই যে লিডিং স্ট্র্যান্ডটা কোন সমস্যা নাই, 5 থেকে 3 এর দিকে লম্বা হয়ে গেল, কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডটা কি করলো? সে তো দূরে চলে গেল, আবার একটা গ্যাপ হয়ে গেল। যখন আবার নতুন করে টাইমার তৈরি হবে, আবার 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 হবে। বুঝা গেছে? আমার একটা প্রশ্ন আছে স্যার। এক মিনিট, বললাম যে রেভলিউশন ফোর্কটা দূরে যাচ্ছে, লিডিং স্ট্র্যান্ডটা সিনথেসিস তৈরি হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডটা সমস্যা, ওই 5 প্রাইমটা চলে গেছে, আবার এখানে নতুন 5 প্রাইম আসলো, নতুন একটা প্রাইমের যোগে আবার লাগলো। এই যে ছোট ছোট ফ্র্যাগমেন্ট হচ্ছে, লেগিং স্ট্র্যান্ড আর লিডিং স্ট্র্যান্ড আর ল্যাগিং স্ট্র্যান্ডে তৈরি হয়, দুটো একই রকম ভাবে তৈরি হয় না। একটা হয় কন্টিনিউয়াসলি, কিন্তু ডিসকন্টিনিউয়াসলি। কেন হয়? এই কারণে যে লেপ্রিসিফিটি যতই দূরে যাচ্ছে, এই 5 প্রাইমটা দূরে যাচ্ছে, আর নতুন করে ওখানে লম্বা হওয়ার কিছু নাই, লম্বা তো শেষ মাথায় 3 দিকে, 3টে শেষ মাথায়, যে কারণে লেগিং স্ট্র্যান্ড যে কারণে ছোট ছোট টুকরো। বলেন
স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে লিডিং স্ট্যান্ডের ক্ষেত্রে সব সময় বাইরের থেকে ভিতরের দিকে এবং হুম ল্যাগিং এর ক্ষেত্রে সব সময় ভিতর থেকে বাইরের দিকে যাবে, এটা কি হুম ফিক্সড? ইয়েস এটা জি হ্যালো স্যার। নিত্য, জি স্যার। এটা হচ্ছে কি এখন আসল জিনিস আসেন নাই, দুইটাই ভিতরেই থাকে। হ্যাঁ আমার না লেকচার আমি হ্যাঁ আমি বলছি স্যার, ফর্ক যেটা আমাদের, হ্যাঁ ঠিক আছে ঠিক ফর্কে তো আছে একটা এন্ড হ্যাঁ দিক আছে, হ্যাঁ এন্ড ওই দিক, এন্ড দিকের ওই কথা ওই বলছি। এন্ডের দিকে গেলে ওইটা হচ্ছে ল্যাগিং। ল্যাগিং, জি স্যার। হ্যাঁ ঠিক আছে, হাতের দিকে আসলে ওইটা হচ্ছে লিডিং। লিডিং। এর আগে কোশ্চেন কোশ্চেন কেন হয় সেই এর আগে আমি আনসার দিলাম আপনাকে, এই জিনিসটা দিলাম, আর ওই জিনিস আরো ক্লিয়ার হয়ে যায়। আর কিছু এখন আসল কথা স্যার বলি। এইগুলো যে স্যার এনার্জি প্রয়োজন হয়, তো স্যার লিডিং এ যে পরিমাণ এনার্জি হয় সেখানে স্যার ল্যাগিং এ তো বেশি এনার্জি হওয়ার কথা, কারণ বারবার শুরু করতে হচ্ছে। হ্যাঁ স্যার এই যে যেগুলো হচ্ছে স্যার এগুলো তো স্যার এনার্জি প্রয়োজন, প্রতিটা এনার্জি পণ্যতে এনার্জি প্রয়োজন হয়, এখন যেখানে হচ্ছে যে একটা ফসফেট এটিপি ভেঙে এনার্জি আসতেছে, এনার্জি এগুলো প্রয়োজন আমরা জানি। কখন, এনার্জি প্রয়োজন হচ্ছে হ্যাঁ এনার্জি প্রয়োজন যে কোনো আমাদের যে ফসফোডাইস্টার বন্ড যখন হয় তখন জি এনার্জি স্যার। সেই ফসফোডাইস্টার বন্ড যখন ফর্মেশন, যখন এটিপি তে থাকে তিনটা ফসফেট থাকে, যখন ওখানে যুক্ত হয় একটা একটা ফসফেট যুক্ত হয়, দুইটা ফসফেট চলে যায়, এই যে ফসফোডাইস্টার বন্ড জয়েন করলে কত এনার্জি রিলিজ হয়, কত এনার্জি রিলিজ হয় একটা যখন দেখবেন ফসফেট যখন ভেঙে যায়, দুইটা ফসফেট ভেঙে যায়, কত এনার্জি রিলিজ হয়। আমি পড়াশোনা আপনাদের দেখেন সমুদ্র 13 কিলো, আমি ভুলে গেছি এক্সাক্ট সংখ্যাটা, সমুদ্র 13 কিলো জুল দেখে নেবেন, এনার্জি ওই এনার্জি ওরাই এনার্জি প্রডিউস করে। হ্যালো স্যার সেইটা দেখা যাচ্ছে না আপনার ওই স্লাইডটা। আমি একটু বন্ধ করে, আমি তো নতুন স্লাইড শুরু করবো, যেটা বন্ধ করে দিচ্ছি। স্যার ওইখানে স্যার এইটাই জন্যই ছিল স্যার, লিডিং এ স্যার যে পরিমাণ এনার্জি লাগে স্যার হ্যাঁ ল্যাগিং এ স্যার তার থেকে বেশি লাগার কথা না একই স্যার, কারণ ওটা বারবার শুরু করতে হচ্ছে যেহেতু। আর শুরু করতেছে প্রাইমারটা শুরু করতেছে, তাহলে দুটাই স্টেটেই কি স্যার সেম এনার্জি লাগতেছে? দুটো এনার্জি সেম এনার্জি লাগবে। এটা আপনার এই শব্দটা হচ্ছে কি, একটা শব্দ আছে ল্যাগিং স্ট্যান্ড এন্ড লিডিং স্ট্যান্ড আর সিনথেসিস, দে আর কাপেলড। বন্ড তো একই বন্ড, বন্ড ফরমেশনটা একই বন্ড, ওখানে যতটা বন্ড হবে এখানে একই বন্ড সংখ্যা একদম একদম একই। স্যার প্রাইমারটা স্যার আবার উঠিয়ে নিয়ে ওইখানে আবার স্যার ই করতে হচ্ছে না স্যার? আমরা যে আগের ক্লাসে দেখলাম স্যার, তখন তো স্যার টোটালি তো স্যার এই প্রসেসটা তো মনে হয় বেশি খরচ হওয়ার কথা এনার্জিটা। You are partially right. আমি একদম শিওর না, এটা আমার নোট থাকলো, মনে হয় ইউ আর রাইট। ওই যখন এটা তো আবার নতুন করে সরাই দিয়ে আবার তৈরি করতে হচ্ছে, তাই না? জি স্যার। ইয়েস ইউ আর রাইট। থ্যাংক ইউ। স্যার তবে এটা তো ইম্পর্টেন্ট না স্যার, যে কোনটায় বেশি আর কোনটায় কম হয়, কারণ দুইটা তো একসাথেই হয়। এটা আমাদেরকে এই নলেজগুলো আমরা পাবো না স্যারের কাছ থেকে, যতটা আমরা জেনে নিতে পারি। কারণ আমাদের যে ওকাজাকি আছে না, ওকাজাকি ফ্র্যাগমেন্ট বললাম না। জি স্যার, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। জি স্যার। এটা হচ্ছে কি আনফরচুনেটলি উনি অল্প বয়সে মারা গেছে, না হলে ওনার নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল। বিগ ডিসকভারি ছিল এটা, যেটা যে সবাই মনে করতো একটা 5 থেকে 3, একটা 3 থেকে 5, কিন্তু ইনি যেটা ডিসকভার করছে এটা কোনো কারণে ডিসকভার করছে, আনফরচুনেটলি অল্প বয়সে মারা গেছে। এই ওকাজাকি ফ্র্যাগমেন্ট ডিসকভারিটা, এটা হ্যাঁ বললাম না, কি আর বলি আপনাদেরকে, সবটাই একটা স্টোরি, মলিকুলার বায়োলজি না, সবটা একটা লং স্টোরি, তাই না? কোথা থেকে জিনিসটা মাথায় আসলো। বাই দ্য ওয়ে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ওকাজাকি কি বলেন তো? ওকাজাকি কার নাম? স্যার জাপানিজ মানে জাপানিজ একজন সায়েন্টিস্ট সম্ভবত। ইউ আর রাইট, কিন্তু ওকাজাকি নামে কোনো শহর আছে কি? স্যার জাপানে একটা আছে শহর। আপনি কি 100% শিওর? জি স্যার, আমার এটা মানে কোথাও শুনেছিলাম বা পড়েছিলাম অনেকগুলা ইসের মধ্যে, আর্টিকেলের ভিতর কোথাও একটা। এটা জাপানে একটা ইউনিক, ওখানে হচ্ছে প্রতিটা শহরের ওই যে শহর, মনে করেন যে ঢাকা, একটা মানুষের নাম আছে ঢাকা, চট্টগ্রাম, প্রতিটা শহরের নামে প্রতিটা মানুষ আছে। ইউনিক ফিচার ইন জাপান। কেন বললাম, ওই ওকাজাকি শহরে আমি 7 দিন ছিলাম। হ্যাঁ,
যে ওকাজাকির কোনো একটা ইউনিভার্সিটিতে আমি 7 দিন ছিলাম, আমাদের সিনিয়র ভাইস ছিলেন আমাদের বাইক ইনস্টিটিউটে। খুব ইন্টারেস্টিং, খুব ছোট্ট শহর, খুব ছোট্ট শহর, খুব নিরিবিলি শহর, ভালো লাগে আমার। হ্যালো জি স্যার। গুগলে স্যার দেখতে পেলাম স্যার এই ফ্র্যাগমেন্টটাকে স্যার ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলে। ওকাজাকি ফ্র্যাগমেন্ট ওই বিজ্ঞানী মারা যাওয়ার পরে ওনার ওয়াইফের নাম ওকাজাকি। ওনার ওয়াইফ বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করার পরে পরবর্তীতে যখন করলো তখন ওনার সম্মানার্থে এই ছোট ছোট ফ্র্যাগমেন্ট গুলোকে বলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। হ্যালো জি স্যার। হ্যাঁ, এই যে ডিএনএ রেপ্লিকেশন, হ্যাঁ এখন ডিএনএ রেপ্লিকেশন দেখেন তিনটা আজকে পড়াবো আমরা। কন্ট্রোল অফ ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন মানুষের মধ্যে কি হয়, ইউক্যারিওটের মধ্যে, আমরা যেগুলো পড়তেছি সব ব্যাকটেরিয়ার মধ্যে। আর এন্ড রেপ্লিকেশন প্রবলেম, আমার যে স্টুডেন্ট বলছে, কে বললো যে এনার্জি বেশি লাগবে, কে বললো? স্যার আমি। কি নাম? স্যার কিশোর। এই যে হ্যাঁ কিশোর, কিশোর এখন কিশোর হয়ে গেছে আর বড় হচ্ছে। এই যে কন্ট্রোল অফ রেপ্লিকেশন বললাম না, একটা এক জায়গা থেকে শুরু হয়, লম্বা হয় আর শেষ হয়। এখন বলুন তো কন্ট্রোল করলে কোথায় কন্ট্রোল করতে হবে? প্রথমে কন্ট্রোল করতে হবে, এক নম্বরে কন্ট্রোল করতে হবে, প্রথমে করতে হবে না লাস্টে করতে হবে? স্যার প্রথমে করতে হবে। প্রথমে। কি কথা বললেন ভাই, প্রথমে কেন করবো আমি? প্রথমে করবো, আপনার লজিক কি? প্রথমে কন্ট্রোলটা প্রথমে হবে না লাস্টে হবে, কোথায় হবে? স্যার স্টার্টিং পয়েন্ট অফ করে দিলে তো স্যার এটা হচ্ছে না। পয়েন্ট অফ করা কঠিন, মানে এটা তো শুরু করতে হচ্ছে হয় স্যার ইলংগেশনে না হলে স্যার টার্মিনেশনে। আর কেউ কিছু বলবে? কেউ বলতেছে ইনিশিয়েশন, আর কেউ বলতেছে ইনিশিয়েশন। আর কেউ কিছু বলবে? যে বললো ইনিশিয়েশন তার নাম কি? স্যার রাকিব। আপনার লজিকটা কি? স্যার স্টার্টিং পয়েন্ট অফ করে দিলে স্যার। মেয়েরা কেউ আছে? মেয়েরা? রাকিব আপনি বিবাহিত না অবিবাহিত? স্যার আনবিবাহিত। আনমেরিড। আমাদের এখানে আমাদের মেয়েরা আছে? হ্যালো, মেয়েরা কি শুনতেছে না অ্যাটেনশন দিয়ে সবাই ঘুমাচ্ছে? কোনটা? মেয়েরা কি জীবিত আছে না ঘুমন্ত? কেউ তো শুনে না স্যার। স্যার আছি স্যার। বলেন কোথায় আমরা কন্ট্রোলটা হবে? কোথায় কন্ট্রোলটা হবে? ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, কোথায় হবে কন্ট্রোলটা? আপনার লজিক কি বলে? ভুল হোক ভালো হোক, সেটা লজিক্যাল কথা বলে, চিন্তা করে কথা বলে। কোথায় হবে? আপনার কোনটা মনে হয় কোথায় হবে কন্ট্রোলটা মোস্টলি? স্যার মনে হচ্ছে তো ইনিশিয়েশন। কেন মনে হলো আপনার? আপনি ঠিক বলছেন, ঠিক বলছেন। স্যার শুরুটাই যদি আমরা স্টপ করে দিতে পারি তাহলে তো স্যার আর আগাবে না। গুড, ভেরি গুড। বিবাহিত। গুড। এই যে আপনার একটা বাসরা জীবন হয়নি, একটা বাসরা হয়নি আপনার, একটা কথা আছে না, একটা ফার্সিতে কথা আছে কি, গুরবা কুস্তান সবে আওয়াল, মানে হচ্ছে বাসরাতে বিড়াল মারতে হয়। তার মানে কি? এটা কথা, এটা অনেক গল্প আছে, অনেক মিথ আছে। মানে ঘটনাটা প্রথমে যদি শেষ করে দিতে পারি আমরা, তাহলে কি হলো? স্বামী যদি স্ত্রীকে কন্ট্রোল করতে প্রথমে যদি কন্ট্রোল করতে পারেন, এটা তো অনেকে বলে, মুরব্বীরা নানান কথা বলে, ঠিক তেমনি ভাবে। হ্যালো, জি স্যার। হ্যাঁ ঠিক তেমনি ভাবে ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, এই কন্ট্রোল আমি প্রথমে আপনি দেখাচ্ছিলাম না যে জায়গাটা থেকে শুরু হয়, সেই জায়গাটা কি, যেখান থেকে শুরু হয়, ওই জায়গাটাকে কি বলে? এই জায়গাটাকে কি বলে? কোনটা? ইনিশিয়েশন। যেখান থেকে রেপ্লিকেশন শুরু হয়, ইনিশিয়েশন। স্যার অরিজিন অফ ওরিসি মানে অরিজিন অফ অ্যাপ্লিকেশন সেটটা কি বলছিলেন? অরিজিন কমপ্লেক্স, ইয়েস স্যার, অরিজিন অফ কমপ্লেক্স। বললাম না ওখানে 9 জি স্যার। 13 হ্যাঁ, 4 কপি থাকে, 3 কপি 4 বেস থাকে, 8টা বলছিলাম না, 11টা কপি কি থাকে? জিএটিসি থাকে কয়টা? 11টা কপি আছে। 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। জিএটিসি মানে কি বলে? জি মানে কি বলেন তো?
গুয়ানিন, অ্যাডেনিন, থাইমিন এবং সাইটোসিন। জি মানে কি? জি, গুয়ানিন। জি, তারপরে এ মানে কি? অ্যাডেনিন। সি মানে? টি মানে থাইমিন। সি মানে? সাইটোসিন। হ্যাঁ, জি এ টি সি, এটা দুইটা পিরিয়ড আছে, দুইটা পাইরিমিড আছে, তাই না? জি স্যার। এই যে বলছে যে এই যে 11টা মোটিভ আছে, এই 11টা, এই যে যে জায়গাটা 11টা জায়গা আছে, এই জায়গাটায় রেগুলেশনটা হয়। কিভাবে হয় দেখেন। তো হ্যালো, জি স্যার। কোনো জায়গা যদি শুরু হওয়ার সময় এই যে জিএটিসি, এই জায়গা থেকে যখন শুরু হবে কি শুরু হবে না, এই যে জিএটিসি শুধুমাত্র জিএটিসি তে আছে, অন্যান্য জায়গাতে আছে কি নাই? হ্যালো, জি স্যার। এই স্যার আছে তো। অন্য জায়গায়, অন্য জায়গার জিএটিসি আর এই যে যেখান থেকে শুরু হবে এই জায়গার জিএটিসির মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য নাই? স্যার পার্থক্য আছে স্যার। পার্থক্য আছে। সমান দেখেন, এই যে জায়গা থেকে শুরু হবে ওই জায়গার এটা, এ মানে কি? অ্যাডেনিন। ওখানে এম লেখা আছে, মানে ওখানে মিথাইলেটেড একটা মিথাইল গ্রুপ যোগ করা আছে, CH3। এম মানে CH3, মানে যে জায়গা থেকে শুরু হবে ওই এর মধ্যে এম করা আছে, মিথাইলেটেড। বোঝা গেছে কথাটা? এটা বেশি স্টেবল আর কি। না, বেশি স্টেবল না, ওইটা একটা সিগন্যাল। স্টার্ট করুন। যখন রেপ্লিকেশন শুরু হবে ওই বিভিন্ন জায়গায় এ আছে, জিএটিসি বিভিন্ন জায়গায় আছে। কোথা থেকে শুরু হবে আমার? মিথাইলেশন যখন থাকবে ওইখান থেকে স্টার্টিং করুন না স্যার? ওইখান থেকে শুরু হবে, যেখানে মিথাইলেশন আছে ওখান থেকে। যখন রেপ্লিকেট করলো তো দুটো আলাদা হয়ে গেল, একটার মধ্যে মিথাইলেটেড করলো, একটার মধ্যে মিথাইলেটেড আলাদা হয়ে গেল। তাহলে এই যে বাকিটা যেটা আছে জিএটিসি রূপটা আছে জিএটিসি, এটার মধ্যে মিথাইলেটেড আছে কি নাই? যেটা নতুন হইলো মিথাইলেটেড আছে কি নাই? আছে না স্যার। কোনটা? একটা যখন রেপ্লিকেশন হলো, একটা আগের স্ট্যান্ডার্ড ছিল জিএটিসি, এর মধ্যে মিথাইলেশন আছে, এটা ভাগ হয়ে গেল। নতুন যে দুটো তৈরি হলো জিএটিসি উল্টে থেকে জিএটিসি, তাহলে এই যে নতুন যে মিথাইলেশন, নতুন যে জিএটিসি তৈরি হলো, এর মধ্যে কি মিথাইলেশন আছে না নাই? স্যার নাই। প্রথমটাই নাই স্যার। হ্যাঁ, নতুনটাতে নাই। যে একটা আছে দেখেন বাম পাশেটা আছে ফুললি মিথাইলেটেড, দুইটা স্ট্যান্ডার্ড, দুইটা এর মধ্যে মিথাইল গ্রুপ, আর ডান দিকেরটা একটা আছে হেভি মিথাইলেটেড, মানে যেটা আগে ছিল ওখানে মিথাইলেটেড, নতুন যেটা এর মধ্যে মিথাইলেটেড না। এই যে মিথাইলেটেড হলে এটা রেপ্লিকেট হবে, আর যদি একটার মধ্যে মিথাইলেটেড একটার মধ্যে মিথাইলেটেড না থাকে তাহলে এটা বলে আমরা হেমি মিথাইলেটেড, এটা রেপ্লিকেট হবে না। হবে না। আর একটা এনজাইম আছে, আমরা বলছি যে ড্যাম মিথাইলের একটা এনজাইম। ড্যাম মানে কি? ডিএনএ অ্যাডেনিন মিথাইল ট্রান্সফারেজ, মানে একটা এনজাইম আছে, সেই এনজাইমটা হচ্ছে মিথাইল ট্রান্সফারেজ মিথাইল গ্রুপে ট্রান্সফার করে। এই এনজাইমটা যদি আগে তো এই যে এখানে একটা এই দিল নতুন স্ট্র্যান্ড যদি মিথাইল দেয়, তার মানে কি হলো? ফুললি মিথাইলেটেড হলো। এইটা হচ্ছে কন্ট্রোল। এই যে যদি যখন মিথাইলেটেড থাকবে তখন শুরু হবে, আর যখন মিথাইলেটেড হবে না তখন রিপ্লিকেশন হবে কি হবে না? হবে না। স্যার হবে না। তাহলে স্যার ওই এনজাইমটাই মূলত কাজ করতেছে আর কি। হ্যাঁ, এই এনজাইমটা যদি মিথাইলেটেড করে, যদি যখন দরকার হবে তখন মিথাইলেট করবে, তখন রিপ্লিকেশন হবে, যখন হবে না তখন করবে না। এখন স্যার নতুন স্যার যে রেপ্লিকেশন হওয়ার পর যে নতুন ডিএনএটা হলো ওইখানে স্যার মানে মিথাইলটা থাকতেছে না। না, নতুন থাকবে না তো। স্যার তাহলে রেপ্লিকেশন হওয়ার পরে স্যার পুরনো যেটা ছিল স্যার, মানে যেটা থেকে হয়েছে সেখানে কি মিথাইল থাকতেছে নাকি স্যার? হ্যাঁ, সেখানে মিথাইল থাকতেছে। তাহলে স্যার কন্টিনিউয়াসলি রেপ্লিকেট হতে থাকবে? না না না, বলে এটা হেভি মিথাইলেটেড, একটাতে আছে একটাতে নাই, এটা হবে না, এটা হবে না। কথা বোঝা গেছে না? যায় নাই, কন্টিনিউয়াসলি কোনোদিন হবে না। নতুন ডিএনএ তে যদি মিথাইল গ্রুপ না থাকে তাহলে স্যার ওইটা কি স্যার রেপ্লিকেশন আর হবে না? না, তাহলে স্যার বলেন। তাহলে স্যার ওইটা থেকে রেপ্লিকেশন না হলে তো স্যার ওই দুইটাই থাকবে। আর স্যার ওইখানে কি স্যার কোনো স্যার এনজাইম, ওই স্যার এই এনজাইমটা কি ওখানে কাজ করতে পারবে? ফার্স্ট যে ইয়াটা থাকবে। বললাম যে এই যে এখানে শুরু হলো, তো এখান থেকে শুরু হয়ে একটা থেকে দুইটা হলো, রেপ্লিকেশন শেষ হলো, তাই না? জি স্যার। এখন একটা পুরো সাইকেল হইলো, সাইকেল শেষ হওয়ার পর আবার যখন আবার নতুন নতুন শুরু হবে, সাথে সাথে
যখন আবার দরকার হবে রেপ্লিকেশন, জি স্যার। এটা তো শুরু। হ্যালো, জি জি স্যার, এবার বুঝতে পারছি স্যার, শুরু এটাই হলো, শেষ না। শেষ। এখন শেষ যখন শেষ হলো আবার নতুন করে শুরু করা দরকার, তাই না? জি স্যার। জি স্যার। তখন এটা মিথাইলেটেড হবে, তখন মিথাইলেটেড হবে। জি স্যার, বুঝতে পারছি। যখন দরকার তখন যখন একটা রাউন্ড শেষ হলো আবার একটা সেকেন্ড রাউন্ড করা দরকার, একটা থেকে দুইটা হলো, যখন দুটো থেকে চারটা হবে তখন এটা মিথাইলেটেড হবে। বুঝা গেছে? জি এখানে এই যে হওয়ার পরেই একটা প্রোটিন আছে, প্রোটিনটার নাম হচ্ছে সেক, SEQA, সেক এ প্রোটিন। প্রোটিনটার নাম স্যার কি? তাহলে স্যার নতুনটা হওয়ার পরে স্যার পুরানো যেটা থেকে স্যার অ্যাপ্লিকেট হলো স্যার, সেই পুরানোটাই কি স্যার মিথাইল থাকতেছে না, মিথাইল চলে যাবে আবার? মানে আবার একটা থাকবে, একটা থাকবে না। একটা থাকবে, আর একটা থাকবে না। এখানে থাকবে, এখানে আর থাকবে না। এই যে যেখানে থাকে না সেখানে একটা প্রোটিন, সেই প্রোটিনের নাম হচ্ছে সেক, SEQA, এটা সেক এ প্রোটিন বাইন্ড করে। বাইন্ড করলে আর ওখানে মিথাইল গ্রুপ যোগ হইতে পারে পারে না। না। এখন তাহলে এই যে প্রোটিনটা বাইন্ড করলে সে মিথাইল গ্রুপ যোগ হতে পারে না। স্যার এর উপকারিতা কি? তাহলে উপকারিতা কি? তাহলে আমার একটা জিনিস মনে করেন যে একটা জিনিস তৈরি হচ্ছে, শেষ না হওয়ার আগে যদি আবার তৈরি হওয়া শুরু করে, ওই মানে এটা ভালো তৈরি হবে না, ওটাও ভালো তৈরি হবে না। এটা কমপ্লিট রাউন্ড হবে, এটা কমপ্লিট ডান হওয়ার পরে। হ্যালো, জি স্যার। অনেক ক্ষেত্রে দেখবেন, অনেক জিনিস তৈরি মেশিন পত্র দেখবেন একটা মেশিন যখন তৈরি হয়, শেষ যখন তৈরি হয়, শেষ হওয়া পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত নতুন করে তৈরি করা যাবে না তো। জি স্যার, সেলের যে অন্যান্য পার্ট আছে ওগুলো তো স্যার কমপ্লিট হতে হবে। হ্যাঁ, এখন আপনি বলেন শাড়ি বলেন, লুঙ্গি বলেন, কি বলেন, যে কোনো জিনিস তৈরি করবেন, তৈরি করে শেষ করতে হবে আগে। ওইটা শেষ করার পর আবার নতুন করে শুরু করতে হবে। মানে একটা মনে করেন যে শুরু করলেন, আবার শুরু করলেন, তাহলে কোনটার মাথা কোনটা শেষ করতে পারবেন না আপনি। এটা উপকারিতা। এই প্রোটিনটা তার মানে কি, একটা দুইটা, একটা হচ্ছে একটা ড্যাম মিথাইলেজ, একটা প্রোটিনের নাম কি ড্যাম মিথাইল ট্রান্সফারেজ, আর একটা হচ্ছে সেকে। এই দুইটা প্রোটিনের একটা কম্পিটিশন থাকে একে বাইন্ড করার জন্য। যখন দরকার নাই তখন সেকে বাইন্ড করে থাকবে, আর যখন দরকার আছে সেকেটা উঠে যেয়ে ড্যাম বাইন্ড করবে। ড্যাম বাইন্ড করলে মিথাইলেজ হবে, মিথাইলেজ হয়ে রেপ্লিকেশন শুরু হবে। আবার ফুললি মিথাইল দুইটা যখন মেথিলেটেড হবে তখন রেপ্লিকেট করবে। হ্যালো, জি স্যার। হ্যাঁ বলেন, কার কোনো প্রশ্ন থাকলে বলেন। না স্যার, বুঝতে পারছি এটা। না স্যার। স্যার বলেন। স্যার এই সেক এটা যে বাইন্ড করবে আবার, মানে ও চাইলে যখন আবার প্রয়োজন হবে তখন আবার খুলে যেতেও পারে মিথাইলেটেড হওয়ার জন্য। ইয়েস, ইউ আর রাইট। যখন দরকার তখন আবার বললাম না, দুটার মধ্যে কম্পিটিশন থাকে, যখন দরকার এটা বলে বায়োলজিক্যাল কম্পিটিবল। হ্যাঁ, দরকার নাই সেকে তুমি বসে থাকো, ঠিক আছে? যখন আমার দরকার সেকে উঠে যাবে, সেকের জায়গায় কে বসবে? মিথাইল। ড্যাম বাইন্ড করবে, ড্যাম বাইন্ড করবে। ড্যাম আর সেক এই দুটোর মধ্যে যখন দরকার থাকবে না তখন সেক, আর যখন দরকার তখন ড্যাম। এই যেটা ছবি দিচ্ছে, ছবিটা কিসের ছবি? সেল সাইকেলের ছবি। জি স্যার। এটা এই যে এস মানে কি বলেন তো? এস মানে সিনথেসিস মানে ডিএনএ সিনথেসিস। মানে এখানে সিনথেসিস, ডিএনএ রেপ্লিকেশন গুলো দিছে। ডিএনএ রেপ্লিকেশন এই জায়গায় হয়। জি স্যার। এখন ইন কেস অফ ইউক্যারিওটস আর এই যে একটা মানুষের ক্ষেত্রে যেটা সেল সাইকেল, দেখেন এই সেল সাইকেল কয়টা সাইকেল আছে? দুইটা, G1 আছে, G2 আছে, M ফর মাইটোসিস, একটা সেল থেকে দুটো সেল। এই যে ডিএনএটা কোথায় তৈরি হয়? ডিএনএটা যে তৈরি হয় কোন ফেজে তৈরি হয়? ডিএনএটা স্যার এস ফেজে তৈরি হয়। এস ফেজে, এখানে হয় রেপ্লিকেশনটা, তাই না? জি স্যার। এখন আমাকে বলেন তো, এই যে আপনি যে রান্না করেন, মেয়েরা যে রান্না করে, রান্না কোথায় করতে, রান্নাটা শুরু হয় কোথা থেকে? রান্নাঘর থেকে। রান্না শুরু হয় মায়ের কাছ থেকে। বাজার থেকে। আচ্ছা। তারপরে কাটাকাটি, তারপরে মূলে তো আছে বাজার না হইলে তো আর রান্না হবে না। বাজার থেকে, বাজারে মানে আপনি যেই রান্না করেন, বিরিয়ানি রান্না করেন, আপনার চাল লাগবে, মশলা লাগবে, গরু মাংস লাগবে বা খাসি মাংস লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, সব লাগবে না? জি স্যার। ওই যে শুরুটা এখানে, যত জিনিস। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি।
মানে যত কঠিন জিনিস তৈরি করবেন তার তৈরি হইতে অনেক আগে সময় লাগে, তাই না? জি স্যার। রান্না করতে লাগে আধা ঘন্টা, কিন্তু বাজার করতে লাগে 2 ঘন্টা। হ্যাঁ, বাজার করতে 2 ঘন্টা লাগে, কাটা বাছা পরিষ্কার করে সবকিছু রেডি করতে আরো 2 ঘন্টা লাগে, তাই না? রান্না করতে লাগে 40 মিনিট, 40 থেকে 1 ঘন্টা, কিন্তু এর আগে অনেকক্ষণ সময় লাগে না? জি স্যার। ঠিক তেমনি ভাবে এই যে আপনি রান্না করবেন, লেখা থাকে যে একটু চুলায় পাতিল চড়িয়ে দিন, একটু হালকা তেল দিন, একটু একটু পেঁয়াজ ঢেলে দিন, হালকা হালকা লাল হলে একটু লবণ দিন, টমেটো দিন, একটু পানি দিন, গরম মশলা দিন, হলুদ দিন, মরিচ দিন, আদা বাটা রসুন বাটা দেন, জিরা দেন, তেলটা উপরে আসলে মাংস দেন, কষাতে থাকুন বলে গরম পানি দেন, তেলটা উপরে উঠলে নামিয়ে ফেলুন, গরম গরম পরিবেশন করুন। এভাবে বানানো দেখেন না? জি স্যার। স্যার আপনি রান্না জানেন? হ্যাঁ, রান্না জানি, খুব ভালো রান্না জানি। এই যে বললাম রান্না করলেন, রান্না করার পরে আবার চেক করে আপনি মেহমান চেক রান্না করার শেষে কি রান্না করার শেষ হলে কি শেষ হলো? রান্না যখন শেষের দিকে হয় আমরা কি করি? একটু চেখে দেখি না লবণ ঝাল ঠিক আছে কিনা। জি স্যার। জি স্যার। যদি যদি লবণটা ঠিক থাকে কি করি আমরা? লবণ ঝাল ঠিক থাকে, ঠিক আছে। যদি লবণটা বেশি হয়, যদি খারাপ লাগে তো কি করবো আমরা? তো লবণ বেশি হয়ে গেলে পেঁপে দিয়ে দিব। আমার জীবনে কখনো হয় নাই। একবার আমি আমার বিদেশে আমার মেহমানকে, আমার কিছু বাংলাদেশি মেহমান গেছে, বলছে যে ভাত খাবে, ডাল ভাত খাবে। তো ভাত টাত করছি, ওই দিন ভালো চিংড়ি মাছ পাই নাই, চিংড়ি মাছ নিয়ে আসছি, ফ্রোজেন এমন চিংড়ি মাছ নিয়ে আসছি, ইয়েতে আমার ওয়াইফ লাউ খেয়ে দেখে যে ওই চিংড়ি মাছটা পচা ছিল। লাউটা রান্না করার পরে পচা চিংড়ি মাছ পচা করে লাউটা নষ্ট হয়ে ফেলাই দিচ্ছি। আমি বললাম যে লাউ নিয়ে আসলাম, চিংড়ি মাছ নিয়ে আসলাম, মেহমান কি ব্যাপার? আমি তো অফিসে ছিলাম, কি ব্যাপার? তো সে বললো যে লাউটা খেয়ে দেখে এমন গন্ধ, ফেলা দিতে। এই রান্না করলে কি সব রান্না খাওয়া যায়? না স্যার। হ্যাঁ, তো ঠিক তেমনি ভাবে এই জিনিসটা খেয়াল রাখেন। আমাদের ডিএনএ যখন তৈরি হয়, এটা হয় এস ফেজে, কিন্তু ওই যে ডিএনএ তৈরি করতে যে সমস্ত প্রোটিন লাগে, এনজাইম লাগে, কোথায় তৈরি হয়? জি1 জি1 ফেজে। জি1 তৈরি হয়। তাহলে জি1 তৈরি হয় ওই যে, তাহলে আমার ইনিশিয়েশনটা কোথায় হচ্ছে এখানে? জি1 থেকে জি1 ইনিশিয়েশনটা হয় এস এ, কিন্তু আমরা জি1 এর এটা আমরা বলি প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, প্রি ইনিশিয়েশন। জি স্যার। ইনিশিয়েশনের আগেরটা হচ্ছে প্রি ইনিশিয়েশন, এটা হয় জি1 ঠিক আছে? জি1 সবকিছু সমস্ত যে সমস্ত এনজাইম লাগবে, যে সমস্ত প্রোটিন সব তৈরি হবে এখানে। ডিএনএ সিনথেসিস 1 একটা থেকে 2টা হবে এখানে। আর এস এ কি হয়? এস এ সিনথেসিস। জি2 তে কি হবে? তো ওইখানে আবার রিচেক হবে। রিচেক হবে, যদি দেখে যে রান্না ভালো হয়েছে মেহমানকে দিবে, রান্না খারাপ হলে কি হবে? ফেলে দিতে হবে। ঠিক তেমনি ভাবে যদি দেখে রেফ্রিজারেশনে কোনো যদি বড় ধরনের গন্ডগোল দেখে, ফেলে দিবে। ওই সেলটাকে সে ফেলে দিবে, মেরে ফেলে, ওই অ্যাপোপ্টিক এই সেলটাকে মেরে ফেলে আর একটা থেকে 2টা হবে না, ওখানে শেষ। স্যার এখন তাহলে কথা আসি, এই যে জি1 ফেজে আমরা বলি ফর্মেশন অফ প্রি আরসি মানে রেফ্লেকশন কমপ্লেক্স। প্রি মানে দেখেন এটা কোথায় হয়? এটা কোথায়? জি1 ফেজে হয়। এই যে জি1 ফেজে অরিজিনাল প্রেপলিশন আমি বলছি না, অরিজিনাল প্রেপলিশনে কি থাকবে? এ টি ডি সিজন বেশি থাকবে, তাই না? জি স্যার। ওই জায়গাটার মধ্যে কিছু অনেকগুলো কমপ্লেক্স, অনেকগুলো প্রোটিন যোগ হয়। আমাদের হেলিকেজ, আমাদের হেলিকেজ আছে, হেলিকেজ প্রোটিন যুক্ত হয় একটা প্রি রেপ্লিকেশন কমপ্লেক্স করে। প্রি রেপ্লিকেশন কমপ্লেক্স করলে তবে হেলিকেজটা কি করে? হ্যালো, জি স্যার। সমস্ত কিছু যখন হলো, হেলিকেজটা তো স্যার ডিএনএ কে সোজা করে রাখে, মানে DNA নিজেদের সোজা করে মধ্যে না, বাইন্ডিং হতে হাইড্রোজেন দেয় না। বন্ডকে কেটে দেয়, আর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ওইটা হেলিকেজকে সোজা করে রাখে। জি স্যার। এই যে যখন সবকিছু রেডি হ্যাঁ হলো, হ্যাঁ। সবকিছু রেডি হলো, এই যে জি1 ফেজটা এটা এস এর মধ্যে ট্রান্সফার করে, জি1 থেকে কি করলো? এস এর মধ্যে ট্রান্সফার করে দিল। সব রেডি, এখন তুমি হ্যালো জি স্যার। দেখবেন না, আপনি যখন রান্না বান্না করেন, বাবুর্চির হেড, আমার কাজের মেয়ে বলেন, মাসি বলেন, সমস্ত রেডি, যখন রেডি হলো তখন খালাম্মাকে ডাকেন, খালাম্মা আসে রান্না করেন, এইভাবে বলে না? জি স্যার। তো ঠিক তেমনি ভাবে এই যে জি1 রেডি করে সে কাকে দিল? খালাম্মাকে দিয়ে দিল, এস কে দিয়ে দিল। এস ফেজের আমাদের এস ফেজে যখন আসলো, তখন আমি যেভাবে ডিএনএ রেপ্লিকেশন যেভাবে আমাদের ইকুয়ালের মধ্যে হয়, ঠিক এখানে একই ভাবে হয়। এই যে জি1 ফেজের মধ্যে এখানে কমপ্লেক্স করলো, এস ফেজে আসে কি হলো দেখেন, এই যে আবার রেপ্লিকেশন কমপ্লেক্স দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এই যে একটা বাবেল, এদিকে এই যে পলিমার লাল রঙের এই যে ডিএনএটা নতুন নতুন এদিকে একটা বাইন্ড করতে, এদিকে হচ্ছে প্রথমে প্রি রেপ্লিকেশন কমপ্লেক্স তৈরি হবে জি1 এ, তারপর এস1 এ গেল, এস1 এ গেলেই রেপ্লিকেশন বাবেল রেপ্লিকেশন ফর্ক হলো, তারপরে যে পলিমারেজ সমস্ত এনজাইম দিয়ে তৈরি হলো।
হ্যালো হ্যালো জি স্যার। জি স্যার। ছোট্ট একটা কথা বলি, এই যে যেটা লিডিং স্থান তাই না, সেই লিডিং স্থান সেটা লিডিং স্থান 5 প্রাইম থেকে একবারে একবারে তৈরি হলো না, আর ল্যাগিং স্থান এই যে ছোট ছোট স্থান তৈরি হয় না, ছোট ছোট স্থান তৈরি হয় না, জি জি স্যার। স্যার, কাটা কাটা। কাটা কাটা, তাহলে এই মাঝখানে জায়গাটুকু জোড়া দিতে হয় না? জি স্যার। জি স্যার। এই জোড়াটা কে দেয়? ডিএনএ লাইগেজ। লাইগেজ স্যার। এনজাইম আছে সেটা লাইগেজ। আচ্ছা লাইগেজ এনজাইম যদি না হইতো তাহলে কি হইতো? ফ্র্যাগমেন্ট গুলো তো হ্যাঁ, আলাদা আলাদা ভাবেই থাকতো, থাকতো, ডিসকন্টিনিউয়াসি কাটাকাটি থাকতো। মানে একটা তৈরি হতো ডিএনএ আরেকটা তৈরি হতো না স্যার। তার মানে অনেকে এই জিনিসটা এটা ওভারলুক হয়ে গেছে। এই যে লাইগেজ এনজাইমের একটা বিশাল রোল আছে, এটা জাস্ট ওভারলুক হয়ে গেছে। লাইগেজ এনজাইম জোড়া দেয়, লাইগেজ এনজাইম না থাকলে রেপ্লিকেশন হতো কি হতো না? হতো না স্যার, রেপ্লিকেশন হতো না। এটা কে নোটিস করছে? এটা কে এই লাইগেজ এনজাইম না থাকলে হইতো না, এটা কে নোটিস করছে? ওকাজাকি স্যার। ডক্টর ওকাজাকি উনি নোটিস করছে। এই যেখানে এই যে মাঝখানে গ্যাপ, এই গ্যাপটা ফিল আপ করে কে? লাইগেজ। হ্যাঁ লাইগেজ শব্দটা শুনছে না, লাইগেজ মানে জোড়া দেওয়া, সেলাই করা, সেলাই করে। এখন এখন মনে করেন আমাদের যে লিডিং স্ট্যান্ডগুলো কিভাবে হয়? সবগুলো লম্বা লম্বা তাই না? জি স্যার। আর ল্যাগিং গুলো একটু একটু করে আগায়, ফ্র্যাগমেন্টেড। ডিসকন্টিনিউয়াস টাইপ। ফ্র্যাগমেন্ট। আর যদি মনে করেন হ্যালো, জি স্যার। এখন মনে করেন একটা লিডিং একটা ল্যাগিং, LAGING ল্যাগিং। এখন লাইগেজ যদি না থাকে তাহলে এই অবস্থা থাকবে তাই না? একটা লম্বা পাইলাম আমরা, কিছু শর্টকাট পাইলাম। এখন লাইগেজ যদি থাকে তাহলে কি হয়? লাইগেজ নাই, প্রথমে এরকম পাইলাম। লাইগেজ আছে তাহলে কি হবে? লাইগেশন হবে, মানে স্যার জোড়া লাগবে। তাহলে আমরা কি তাহলে যদি লাইগেজ থাকে আমরা পাবো, সবগুলো পাবো লম্বা, কোনো ছোট ছোট স্থান পাবো না তাই না? জি স্যার। আমার কথা হচ্ছে এখানে স্যার যে লম্বা হচ্ছে স্যার, এই ফাঁকা জায়গাটা স্যার গ্যাপটা পূরণ করতেছে স্যার কি দিয়ে স্যার? লাইগেজ এনজাইমটা স্যার অন্য কিছু একটা না প্রথমে প্রাইমারটা উঠে যায়, ডিএনএ পলিমারেজ উঠে যে যাবে স্যার, ওটার তো স্যার কোনো কিছু করতে হবে, না হলে স্যার ও কেন উঠবে? ওটা তো আরএনএ, প্রাইমারটা তো আরএনএ, ওটা উঠতেই হবে। প্রাইমারটা আরএনএ না স্যার একটা ফোর্স না দিলে স্যার সে কেন উঠতে চাবে? প্রাইমার আরএনএ সাথে আরএনএ উঠে যেতে একটা এনজাইম আছে, এই যে বললাম না ডিএনএ পলিমারেজ 1 আরএনএ কেটে ফেলে। ওই ফোর্সটা ডিএনএ পলিমারেজ অন করে আর কি। স্যার ওইটা কি স্যার একেবারে নষ্ট করে দেয়, নাকি স্যার ওইটা অন্য কোনো কাজে লাগে স্যার? ওই আরএনএটা এটা উঠায় দেয়, কেটে ফেলে। ওই কাজ শেষ। ওটা তো দুই সাইড থেকে প্রাইমারের যেটুকু স্যার অংশ সেটুকু কেটে ফেলে, যাতে স্যার উঠে যায়। তাহলে স্যার ওটা তো আর নিজে তো আর নষ্ট হয়ে যাচ্ছে না প্রাইমারটা। ওই আরএনএটা স্যার কি আবার প্রোটিন সিনথেসিস করতে পারে? নো প্রোটিন করতে পারে না স্যার। প্রাইমারটা যে চলে গেল, নেক্সট কি স্যার সেই সেম কাজ আবার করতে পারে ওই প্রাইমারটা? না তাহলে ওটা একদম বাতিল। হ্যাঁ ওটা বাতিল। স্যার ওটা তাহলে কি হয় স্যার? ওটার ফেট কি? আমাদের ধ্বংস হয়ে যাবে স্যার। এক প্রাইমার একাধিকবার কাজ করতে পারে না? পারবে। এক প্রাইমার একাধিকবার কাজ করতে পারে কিনা? না যখন যেটা দরকার ওই জায়গার মধ্যেই করবে। ওর কাজ শেষ। একটা রেপ্লিকেশনের সময় একটা ওই প্রাইমার তৈরি হলো, মনে করলেন যে ওটা স্টকে থাকলো, আবার তৈরি এরকম হবে না। হ্যালো জি স্যার, বুঝতে পারছি। আমাদের তাহলে তো স্যার এই প্রাইমারেরও একটা ভালো পাথ হয়ে থাকার কথা, যে মাধ্যমে প্রাইমারের উপর বিশাল বই আছে। এটা প্রাইমার, আমি প্রাইমারের উপর কাজ করছি। ওই প্রাইমার পিসিআর করতে লাগে আধা ঘন্টা, কিন্তু প্রাইমার ডিজাইন করতে 7 দিন লাগে। হ্যালো জি স্যার। স্যার আর প্রাইমারটা স্যার ওঠার পরে স্যার আমাদের এই যে লাইগেজ যে এনজাইমটা স্যার লাইগেশন যে করতেছে স্যার, ওখানে স্যার কি মানে কিভাবে করতেছে মেকানিজমটা? এটিসিজি কে কানেক্ট করে দেয়। সেখানে স্যার ওইগুলা মানে অপোজিট গুলো নিয়ে এসে বসাই দিচ্ছে ওইভাবে। হ্যাঁ আমার একটা স্লাইড আছে, আমি এক্স্যাক্টলি কোন স্লাইড আছে একটু রিকল করি। হ্যাঁ একটু সবুর করেন।
হ্যালো, জি স্যার। হ্যাঁ একটু সবুর আপনি কোশ্চেন একটু পয়েন্ট রাখেন, আমি শেষ করি। আপনি বললেন না যে প্রাইমার গুলো মানে তাহলে বারবার কাজ করতে পারতো, তাই না? জি স্যার, ফেটটা স্যার এরকম হলো কেন? না আমি বললাম নষ্ট হয়তো। ঠিক আছে আমি একটু ছোট্ট ইয়ে করি। আমার এক বন্ধু এক বন্ধু ফোন করছে, বন্ধু কি করিস? বলে, পানি গরম করি। কেন? গোসল করবো। তাহলে প্রতিদিন গরম করতে ভালো লাগে? তো বন্ধু বলছে প্রতিদিন গরম করার দরকার কি? তুমি একদিনে পানি গরম করে ফ্রিজে রেখে দিবা, হয়ে গেল। আর কি হয় আসলে, এই প্রাইমার রিমুভ করার জন্য কি আলাদা কোনো এনজাইম কাজ করে স্যার? হ্যাঁ এই আমাদের ইকোলের ক্ষেত্রে পলিমারেজ ডিএনএ পলিমারেজ 1টা রিমুভ করে। আর মানুষের ক্ষেত্রে একটা এনজাইম আছে আরএনএস 8, আসতেছে একটু পরে আসতেছে। হ্যাঁ, এখন কথা শুনেন। এই যে যদি যদি আমরা লাইগেজটা প্রথমে লাইগেজ অন থাকলে সব লম্বা পাবো, আর লাইগেজ অফ থাকলে কিছু লম্বা পাবো কিছু শর্ট পাবো, তাই না? জি স্যার। এখন আমরা এমন ভাবে করি, লাইগেজটা প্রথমে ছিল অফ ছিল, তারপর যদি অফ থাকে তাহলে কি হলো? আমরা কয় ধরনের ব্যান্ড পাবো? স্যার 2 ধরনের। 2 ধরনের। তো লাইগেজটা আমি যে অফ করলাম, একটু আমি মনে করেন যে অফ করে আমি অল্প সময়ের জন্য অন করলাম, তাহলে এই যে ছোট স্ট্যান্ড গুলো কি কমবে না বাড়বে? স্যার বাড়বে। ছোট স্ট্যান্ড গুলো কমবে। জোড়া লাইগেজ লাগবে। আসতে পারে না, আসতে জোড়া লাগতে থাকবে। এই যে দেখা যাচ্ছে, যদি একটু অফ করলাম অন করলাম, তার মানে অফ অন করলে বড় গুলো বাড়বে, বড় লম্বা গুলো বাড়বে, আর ছোট গুলো কমবে। আর যদি আমি অন করি আর তারপরে অফ করি, তাহলে কি হবে? আস্তে আস্তে আবার ফ্র্যাগমেন্ট গুলো কি আলাদা হবে স্যার? নো, অন আর করলে হবে না। অফ তো লম্বা হয়ে গেছে আমার, জি স্যার। ছোট নাই। জি স্যার। কথা বোঝা গেছে? জি স্যার। আমি অন করলাম তারপর অফ করলাম, অন করে যদি লাইট তো আমার চলেই গেছে, যা কাজ করা হয়ে গেছে আমার, তারপর অফ করে আমার, হ্যাঁ যদি দেখেন এটা অন অফ আর অফ অন, এই যে পার্থক্য বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। অফ থাকলে ছোট আছে, অফ করার পরে একটু অল্প সময় অন করলাম, যত সময় কিছু জোড়া যতটুকু পারে জোড়া লাগাতে থাকবে। যত সময় দিব তত ছোট স্ট্যান্ড গুলো বড় হবে, ঠিক আছে? জি স্যার। এই 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 এক্সপেরিমেন্টটাই উনি করছেন। লাইগেজ অফ, লাইগেজ অন, লাইগেজ অফ অন, লাইগেজ অন অফ। লাইগেজ অন অফ করছে বড় ছোট, লাইগেজ অন সবগুলো বড়, লাইগেজ অন লাইগেজ অফ অন তখন করছে কি বড়গুলো বাড়ছে ছোটগুলো কমছে। আর লাইগেজ অন অফ সবগুলো একই রকম, নাম্বার 1 আর নাম্বার 4 একই জিনিস, অন করছে সবগুলো লম্বা হয়েছে। বলেন কি বলবেন নিশ্চয় বলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এই মানে প্রত্যেক এই ওকাজাকি ফ্র্যাগমেন্ট স্যার, যে ফ্র্যাগমেন্ট গুলো তৈরি হচ্ছে একটা ডিএনএ তে এরকম কতগুলো ফ্র্যাগমেন্ট তৈরি হতে পারে এক রেপ্লিকেশনে? এটা কোনো নির্দিষ্ট আছে কয়টা হয়, কয়টা হয়, আর মানুষে কয়টা হয়, সবকিছু একদম এখন আর নতুন করে বললাম না, স্ট্রাকচার একটু সবকিছু আমরা জানি, কয়টা হয় সবকিছু জানা আছে আমাদের, সবকিছু জানা আছে নিশ্চয়, সব জানা আছে। না, এটার কনসেপ্টটা কি জানতে চাচ্ছি। আছে সবকিছু জানা আছে, আমি এক্সাক্ট এমনটা বলতে, কিন্তু আমার লেখার শেষ দিয়ে থাকতে পারে না থাকতে পারে, আমার খেয়াল নাই একদম, কিন্তু এখন সব জানা এখানে কয়টা ফ্র্যাগমেন্ট থাকে সবকিছু জানা আছে আমাদের, এখন কোনো কিছু অজানা নাই। হ্যালো, দেখলেন না কে কোথায় ফোন করে, মনে করতেছেন কেউ কিছু জানে না, কিন্তু সব রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? জি স্যার, এখন স্যার ফোনে কথা বলাই তো রিস্ক, কখন কি ফাঁস হয়ে যায়। আইনস্টাইন আরেকটা থিওরি দিয়েছিল না ইথারের, যে এমন একটা যদি ওইটা মাধ্যমটা যদি করা যায় তাহলে পৃথিবীতে যতবার কথা বলছো যাই বলা হোক না কেন সবগুলোকে সামনে আনা সম্ভব। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ, আপনাদের ইন্টারেস্ট ভালো লাগে আমার, মাঝখানে ইন্টারাকশন দিলে আমার ভালো লাগে। এই বললাম না সব না, এখন সব যখন এটা বললাম যারা বায়ো ইনফরমেটিক জানে, আমি তো খুব ভালো জানি না, কিন্তু বেসিকটা আমি জানি। এই যে কিন্তু স্যার এইখানে তো কমপক্ষে এই রেপ্লিকেশনে তো কমপক্ষে 7-8টা এনজাইম কাজ করে কমপক্ষে, আমরাই দেখতে আরো বেশি 50টা বেশি এনজাইম কাজ করে, 50টা বেশি এনজাইম। এই যে আপনি খালি পড়াচ্ছি রেপ্লিকেশন, এরপরে হচ্ছে কি রিপেয়ার, রেপ্লিকেশন করার পরে অনেকগুলো রিপেয়ার এনজাইম আছে, অনেক প্রতিটা পয়েন্টে চেক পয়েন্ট আছে।
স্যার রিপেয়ার বলতে জি2 তে যেগুলো কাজ করে আর কি। না না, মনে করেন যে এই যে মনে করেন ডিএনএ পলিমারেজ তো চেক করে দিচ্ছে, কিন্তু এরপরে যদি সমস্যা থাকে জি স্যার। তারপরে সেকেন্ডারি লেভেল চেক হয়, ওইগুলো রিপেয়ার, এগুলো রেপ্লিকেশন এনজাইম, ওখানে রিপেয়ার এনজাইম। জি স্যার। স্যার আমি বলতে চাচ্ছি স্যার ওই রিপেয়ার এনজাইম যেগুলো কাজ করে ওগুলো স্যার জি2 ফেজে কাজ করে নাকি? না, এস ফেজে কিছু আছে, কিছু আছে এস ফেজে, কিছু আছে জি2 ফেজে। জি স্যার। মোস্টলি এস ফেজে, মোস্টলি এস। তো দেখেন অফ অন বুঝলেন না? দেখেন হ্যালো, জি স্যার। দেখো এই ভালো কাজ করছে। দেখেন একটা যে লাইগেজ, একটা লাইগেজ এনজাইম, যদি লাইগেজ এনজাইম একটা লাইগেজ অ্যাবসেন্ট যদি থাকে, যদি লাইগেজ অ্যাবসেন্ট থাকে কি হবে? যত সময় গেছে দেখেন এই ছোট ছোট স্ট্র্যান্ডগুলো, ওকাজারি ফ্র্যাগমেন্ট, লাইগেজ অ্যাবসেন্ট থাকলে শর্ট ফ্র্যাগমেন্টগুলো কম হবে না বেশি হবে? জি স্যার, বেশি থাকবে। আর লাইগেজ প্রেজেন্ট থাকে তাহলে শর্ট স্ট্র্যান্ড কম আর লং স্ট্র্যান্ডগুলো বেশি হবে। বেশি। এই যে লাইগেজ অ্যাবসেন্ট দিয়ে উনি বুঝাইছে যে হ্যাঁ লাইগেজের একটা বিশাল রোল আছে, একটা বিশাল একটা রোল আছে। এবং লাইগেজ অন অফ এইভাবে করে উনি প্রমাণ করছে যে একটা হচ্ছে একটা, সবাই মনে করতো কি এর আগে সবাই মনে করতো কি একটা হয় 5 থেকে 3 দিকে আর একটা হয় 3 থেকে 5 দিকে, দুটো একই সাথে তৈরি হচ্ছে, দুটো কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে। ডক্টর ওকাজাকি প্রমাণ করছে যে এই দিকে হয় না, শুধুমাত্র 5 থেকে 3 হয়, এবং একটা হয় কন্টিনিউয়াসলি আর একটা হয় ডিসকন্টিনিউয়াসলি। এইটা ডক্টর ওকাজাকি প্রমাণ করছে। বলেন এইটা কি স্যার এই প্যাসের কারণে প্রবলেমটা হয়? যদি ডিএনএ একদম স্ট্রেট থাকতো? না 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 না, প্যাসের কারণে না, ডিরেকশনের কারণে। আজ পর্যন্ত এমন কোন এনজাইম তৈরি হয় নাই যেটা লম্বা যে হবে, কেমন লম্বা হবে? এই যে লম্বা হবে, আমার একটা জন্য 3 প্রাইমে হাইড্রোক্সিল গ্রুপ আছে আর 5 প্রাইমে ফসফেট গ্রুপ আছে। এখন এই যে যোগ হবে, বলেন। আমি বলতে চাচ্ছি যে স্যার এই ফর্ক যেটা আমাদের রেপ্লিকেশন ফর্ক, এই ফর্কটা যদি একবারে অনেক বড় আকারে খুলে যাইতো তাহলে তো এই পাশেও প্রাইমার বেঁধে ও টানা টেনে যেতে পারত না। এই আপনার কোশ্চেনের অ্যানসার একটু পরে আছে, একটু সবুর করেন। আপনার কোশ্চেন অ্যানসার একটু পরে, 2 মিনিট পরে শুরু হবে আপনার কোশ্চেন অ্যানসার। আমি যেটা পড়েছি না আপনাকে ধারণা দিচ্ছি, আসল জিনিস কি হয় একটু পরে বুঝতে পারো, একটু পরে, একটু সবুর করেন। হ্যালো স্যার, বাস্তবে কি তাহলে ভিন্ন হয়? মানে আমরা যা পড়তেছি স্যার এগুলো না 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 না, যেটা পড়তেছেন কাছাকাছি, আসল জিনিস আসেন না, একটু একটু সবুর করেন, একটু সবুর করেন। আগে প্রথমে যে কঠিনটা পড়াইছে, প্রথমে কঠিন পড়াইতে গেলে ওই আসল জিনিসটা কি হয়? হ্যালো জি স্যার। বাচ্চাদেরকে যখন আমরা পড়াই, প্রথমে কি পড়াই আমরা? সহজটা, যাতে আগ্রহ আসে। কার্টুন। হ্যাঁ, প্রথমে কার্টুন দিলে মজা লাগে, প্রথমে ধরতে শিখে তারপর প্রথমে কালার করাই, পেন্সিল। প্রথমে কি সরে সরে কথা লেখাই আমরা? না স্যার। প্রথমে বাবা কালার করাই, হ্যাঁ, আম পাতা, জাম পাতা, তারপরে যে রংধনু, ছাতা, এটা সাথে প্রথমে কালার করি, পেন্সিলে ধরা শিখুক, আস্তে 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 চোখ খুলুক, খোলার পরে তারপরে আমরা সব প্রথমে বলি কথা বলতে পড়াশোনা করবেই না। এই আসল জিনিস, তাই না? দেখেন একটু দেখেন, এই যে বললাম এটা হচ্ছে প্রোক্যারিওটিক্স আর একটা ইউক্যারিওটিক্স, এর মধ্যে মিল কি অমিল কি? দুটোই বাইডিরেকশনাল তো হয়, দুটোই রেপ্লিকেশন 5 থেকে 3, দুটোতে লিডিং স্ট্র্যান্ড, দুটোতে প্রাইমারি রিকার্ড, এগুলো সিমিলারিটি। মিল আর অমিল কোথায়? অমিল হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার ডিএনএটা গোল আর মানুষের ডিএনএটা কি রকম? লম্বা। এখন এই যে মানুষের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ সাইজ থেকে একই রকম না? একই রকম কি ডিফারেন্স আছে? ডিফারেন্ট তো হওয়ার কথা। ইকোলাই ডিএনএ আর ব্যাকটেরিয়াল ডিএনএ একই রকম সাইজ না? সাইজ ছোট বড় আছে? এটা বলতে পারবো না স্যার। হ্যাঁ, এটা আমরা ডিএনএ প্যাকেজিং তখন পড়াবো, অনেক বড়। আমার কথা হচ্ছে যেভাবে ইকোলাই ডিএনএ রেপ্লিকেশন হয়, একইভাবে যদি মানুষের ডিএনএ রেপ্লিকেশন হইতো তাহলে ওই একটা ইকোলাই হইতে, দুটো ইকোলাই হইতে কতক্ষণ লাগে? স্যার বলছিলেন 24 মিনিট বা 20 মিনিট। জি স্যার। আর একটা মানুষ থেকে দুটো মানুষ হইতে কতক্ষণ লাগে? 10 মাস 10 দিন স্যার। 10 মাস। তো বললাম ইকোলার যে মেকানিজম, ওই একই মেকানিজম যদি মানুষের হইতো, একটা সেল থেকে দুটো সেল হইতে কয় দিন লাগতো? 30 দিন লাগতো। একটা সেল থেকে দুটো সেল হইতে কত দিন লাগে? 30 দিন। 30 দিন তো লাগতো যদি ব্যাকটেরিয়ার মতো হইতো। একটা সেল হইতে দুটো সেল হইতে কতক্ষণ লাগে? আমরা সেল সাইকেলটা পড়লাম না? জি স্যার। 20 মিনিট লাগে। ব্যাকটেরিয়ার 20 মিনিট। 18 থেকে 24 ঘন্টা। একটা সেল থেকে দুটো সেল হইতে 18 থেকে 24 ঘন্টা লাগে। জি স্যার। তো এটা কি হিউম্যানের ক্ষেত্রে? হিউম্যানের ক্ষেত্রে। আর
এই যে আমাদের এস ফেজটা কয় ঘন্টা লাগে জানেন? এস ফেজটা কয় ঘন্টা লাগে? এস ফেজটা 8 ঘন্টা। 8 ঘন্টা। তার মানে আমাদের ডিএনএ রেপ্লিকেশন 8 ঘন্টায় হচ্ছে। তার মানে মেকানিজমটা কি একই হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্টই হবে, কারণ 8 ঘন্টা ডিফারেন্ট হবে। পার্থক্য আছে স্যার। ডিফারেন্ট হবে। একটা মেজর ডিফারেন্স হচ্ছে কি, ইকুয়ালের মধ্যে রেপ্লিকেশন শুরু হয় কয়টা জায়গা থেকে? একটা জায়গা থেকে। একটা জায়গা থেকে। আর মানুষের শুরু হয় 10,000 থেকে 1 লাখ জায়গা থেকে। কাজে আমরা একটা জিনিস যদি 10,000 জায়গা থেকে শুরু করি, সে কাজটা তাড়াতাড়ি হবে না দেরি লাগবে? দেরি লাগবে। তাড়াতাড়ি হবে। না, একসাথেই তো শুরু করলাম, ওই যে খিচুড়ি রান্নার মতো 10টা পাতিল। হ্যাঁ, 10টা জায়গা থেকে শুরু করলাম। অরিজিনাল রেপ্লিকেশন এটা ভিন্ন ভিন্ন না? ইকুয়ালাইজ দেখেন, এই এই ইকুয়ালের ক্ষেত্রে এক জায়গা থেকে শুরু হয়ে পুরো ঘুরে আসলো। আর মানুষের ক্ষেত্রে হচ্ছে কি, মানুষের ক্ষেত্রে এখানে শুরু হলো, এখানে শুরু হলো, এখানে শুরু হলো, অনেক জায়গা থেকে শুরু হলো। অল্প অল্প আলটিমেটলি সবগুলো শেষ হয়ে যে একটা আমাদের মেয়ে বললো না, আমি যদি একটা থেকে 10 জনের রান্না বড় চুলায় হইতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে আমি যদি 10 জনের রান্না 10টা চুলে যদি দেই 1 ঘন্টা লাগবে না? কম সময় লাগবে? তাড়াতাড়ি হয়ে যাবে। কম লাগবে স্যার। ওই বড় রান্নার বড় পাত্রে গরম হইতে 1 ঘন্টা লাগে। আর আমাদের তো স্যার কোটি কোটি সেল। দেখেন এই যে তাড়াতাড়ি যে হয় কেন, কি বলবো, একটা মেকানিজম। ওর এখান থেকে শুরু হয় একটা জায়গা থেকে, এখান থেকে শুরু হয় কমপক্ষে 10,000 থেকে 1 লাখ জায়গা থেকে। অরিজিনাল রেপ্লিকেশন মানুষের ক্ষেত্রে মানুষের কয়টা? হ্যালো, সেলে তো স্যার মানে ওই ব্যাকটেরিয়ার বা ইসের তো একটা মনে হয় স্যার। একটা মানুষের এটা স্পেসিফিক জানি না স্যার। মানুষের 10,000 দিলে নিচে দেখে সেগুলো দেখা যাচ্ছে না? জি স্যার, 10,000 থেকে 1 লাখ। 10,000 থেকে 1 লাখ। 10,000 থেকে স্যার একটু আগে স্যার বললেন যে ব্যাকটেরিয়ার হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়, মানে প্রায় 30 মিনিটের মতো। আর স্যার আমাদের হচ্ছে প্রায় 8 ঘন্টার মতো লাগতেছে ভাই, যে প্রসেসিং সিনথেসিস যে 2 পেজ আছে সবগুলা। আলাদাই করি, তাহলে তো স্যার আমাদের আরো আগে হয়ে যাওয়ার কথা ছিল, মানে এই লজিক যদি দেখতে যাই, তো তা তো হচ্ছে না। তার মানে কি, হ্যাঁ আপনার তার মানে রেপ্লিকেশনটা ইকুয়ালের ক্ষেত্রে যত স্পিডি, যত ফাস্ট, হিউম্যানের ক্ষেত্রে অত ফাস্ট না, যদিও নাম্বারটা অনেক বেশি। স্যার কিন্তু স্যার এগুলো তো স্যার অনেকগুলো সেল, মানে অনেকগুলো সেলে অনেকগুলো হচ্ছে নাকি স্যার? একটা রেপ্লিকেশনই সব জায়গায় একসাথে হচ্ছে? একটা সেলে কম্পেয়ার করেন স্যার, একটা সেলের স্যার 10 থেকে স্যার 1 লাখ জায়গা থেকে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওরে বাবা, হ্যাঁ তারপরে স্যার 8 ঘন্টা লাগে, তো স্যার অনেক স্লো, অনেক স্লো। কেন স্লো? এই কথা খুবই কমপ্লেক্স হ্যাঁ টার্ম। বললাম না স্লো কেন হয়, যে এটা ভুল হলে সর্বনাশ। স্যার ওইটা স্যার ইউনিসেলুলার, আর এটা স্যার মাল্টিসেলুলার স্যার, আমাদের কমপ্লেক্স। আমি একটা সেলের ভিতরে যদি ডিএনএ বললাম না, আমার দেখি শেষের দিকে, আমার আপনার কোশ্চেনের অ্যানসারটা আমার শেষের দিকে আছে, একটু ওয়েট করেন। হ্যাঁ এখন কি আমি হ্যাঁ আপনার কোশ্চেনটা রাইট, অনেক জায়গায় তৈরি হলো, আরো তো কম সময় তৈরি হওয়ার কথা, কেন হয় না ওটা? হ্যালো, জি স্যার। স্যার মানুষের জি স্যার। যত মেয়েরা তো ভালো জানবে, মেয়েরা একটা সালোয়ার কামিজ যদি এই 1,000 টাকা দিয়ে কিনে, সেইটা পড়তে কতক্ষণ লাগে? অল্প। তাতে কিনতে কতক্ষণ লাগে? অল্প সময় লাগে। আপনি যদি 50,000 টাকা দিয়ে লেহেঙ্গা কিনেন, কি করবেন? সময় বেশি লাগবে না? কিনতে বেশি সময় লাগবে, পড়তে বেশি সময় তার লাগবে। সময়ও বেশি লাগবে, আবার পড়ার ডিপেন্ড করবে। আস্তে আস্তে পড়বেন, যাতে করে সেলাই করবেন, যখন কাপড় দিয়ে ধুবেন একদম, তাই না? এরকম এই জিনিসটা যখন রেভলিউশন তৈরি হয় মানুষের ক্ষেত্রে, এটা খুব আস্তে 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 তৈরি হয়, আস্তে আস্তে, যাতে কোনো রকম এরর না থাকে। ঠিক আছে? এই যে আমি বলছি না, ইকোলাই ডিএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি, ডিএনএ পলিমারেজ 1, পলিমারেজ 2 পড়ছি না, পলিমারেজ 3 পড়ছি না? জি স্যার। হ্যালো, জি স্যার পড়ছি। হ্যাঁ, এই যে 5 থেকে 3 এর দিকে 1, 2, 3 তিনটেই করতে পারে। আর পুরো এক্সোনিউক্লিক অ্যাক্টিভিটি 3 থেকে 5 তিনটেই করতে পারে, 1, 2, 3। কিন্তু 5 থেকে 3 এটা কে করতে পারে? পলিমারেজ। জি স্যার, শুধু পলিমারেজ 1। এই যে 5 থেকে 3, এটা প্রাইমার, মানে প্রাইমারটা এসে কেটে দিতে পারে, শুধুমাত্র ডিএনএ পলিমারেজ 1, কিন্তু ইকোলাই। এখন কাজের কথা, এখন আসে মানুষের ডিএনএ পলিমারেজ। এই যে মানুষের ডিএনএ গুলো আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন, কয় ধরনের আছে? 5 ধরুন। এই যে মা, এই মাতে খেয়াল রাখবেন, মাতে মাইটোকন্ড্রিয়া, এই গামাটা মাইটোকন্ড্রিয়ার জন্য দরকার, আর বাকি আলফা, বিটা,
ডেল্টা এপসিলন, এই চারটা আমাদের কিসের জন্য লাগে? এই যে বললাম না ডিএনএ আলফা যেটা একটা প্রাইমেজের মতো কাজ করে। প্রাইমেজ মানে কি? প্রাইমার তৈরি করে, ঠিক আছে? আর এই যে ডেল্টা যেটা ইকোলাই, হ্যালো, ইকোলাই ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এনজাইম ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে? কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? স্যার পলিমারেজ 1। আমার তো মনে হয় 3 স্যার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার তো মনে হয় 3 স্যার, কারণ ওরা শুরু তো 3টা 3 বেশি করে। ইম্পর্টেন্ট, 1টা ইম্পর্টেন্ট। আর পলিমারেজ 2 এর কাজ কি বলেন তো? এর কাছ তো দেখি না স্যার। পলিমারেজ 2 এটা হচ্ছে ব্যাকআপ এনজাইম, এটা একটা ব্যাকআপ। মানে এটা কখন কাজ করে স্যার? যদি পলিমারেজ 3 কোনোভাবে অলস হয়ে যায়, ডিফেক্ট হয়ে যায়, তখন পলিমারেজ টেক কেয়ার করবে স্যার। রিপেয়ারিং এ হেল্প করে স্যার নাকি? রিপেয়ারিং হেল্প করে, হ্যাঁ, তার মানে 3 এর মতোই কাজ করে 3 মোটামুটি। এর মতোই। জি স্যার। এই যে পলিমারেজ, এই যে বললাম যে যে এনজাইমটি ডিভিশন আর্থার কনভার্ট উনি আবিষ্কার করছে, কোনটা আবিষ্কার করছে? 1 না 3? 1 তাহলে 1 আবিষ্কার করলো, আর 3টাকে আবিষ্কার করছে ওনার ছেলে কিভাবে? কি জানি থমাস। কিভাবে উনি করছে কি? যদি 1টা ইয়ে করছে, উনি বলছে যে আমি 1টা পলিমারেজটা লাগিয়ে রেপ্লিকেশনের জন্য উনি 1টা মিউটেন্ট করতেছে, একটা ওটা 1টা সরাই ফেলছে, তারপরে রেপ্লিকেশন হয়। তখন উনি মনে করলো যে 1 যদি 1 কে রিমুভ করলে, রিমুভটাকে ইনিটিভ করে তারপরে হচ্ছে মানে কি এটা বাদে অন্য অন্য আর কিছু আছে, তাই না? এভাবে আবিষ্কারটা হয়। হ্যালো, কিন্তু স্যার হ্যাঁ বলেন। মানে সাধারণ এক মিনিট কথা বলি। এই যে এই যে নোবেল প্রাইজ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার ইসতেক মাহমুদ, ইনি কাজ করছে এনার ল্যাবে, আর্থার কনভার্ট ল্যাবে, খুব ভালো সম্পর্ক। বলেন কি বলতে চান? নিত্য বলেন, তাদের বলেন। স্যার আমার ফোন আসছে, সরি স্যার। স্যার আমি বলতে চাচ্ছি সাধারণ জ্ঞানে তো দেখা যায়, আমরা যেটা দেখি যে ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে প্রথমে কাজ করে, অনের কাজটা একটু পরে। কিন্তু সেই হিসাবে আবিষ্কারটা আসলে 3 আগে হওয়া উচিত ছিল না স্যার? নামকরণের স্যার ক্ষেত্রে যেহেতু নামকরণ তো 3 বা 1 নিত্যর কথা হচ্ছে অনেক কিছু উচিত ছিল, কিন্তু যেহেতু প্রথমে আবিষ্কার করছে, বাবা আবিষ্কার করছে, ওটা যে প্রথমে আবিষ্কার সেটা 1, সবসময় 1, এটা নামকরণ 1 এই করে নাম কাজ। হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এখন আগে যেমন, এখন বলতো ডায়াবেটিস কয় ধরনের বলেন তো? কেউ বলতে পারবে ডায়াবেটিস কয় ধরনের? 2 ধরনের স্যার। কি নাম বলেন তো? টাইপ 1, টাইপ 2 স্যার। ডায়াবেটিস স্যার আর ডিপেন্ডেন্ট আর ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট। এটা কে বললো ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট? কে বললো এটা? স্যার আমি স্যার। কি নাম আপনার? কিশোর। আইডিডিএম আর এনআইডিডিএম। আগে বলা হতো কি আইডিডিএম, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, আর একটা এনআইডিডিএম, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। এটা 1997 সাল পর্যন্ত ভ্যালিড ছিল। তারপর 1997 সালে একজন বিজ্ঞানী, এটা আমেরিকান ডায়াবেটিস, ওরা বলছে যে না, একটা ডিজিজের নামকরণ হবে কিসের উপর? ওর এত কিছুর উপর ডিপেন্ড করে, ট্রিটমেন্টের উপর ভিত্তি করে নামকরণ হতে পারে না। যে কোনো আইডিডিএম এনআইডিডিএম কেটে দিচ্ছে, বলছে টাইপ 1, টাইপ 2। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার, এখানে স্যার ডায়াবেটিসের কথা যখন আসলো স্যার, আমি একটু স্যার আমি শেষ করি। টাইপ 1, টাইপ 2, যে বলছি প্রথমে টাইপ 1, টাইপ 2 হয়তো আজকে 100 বছর আগে টাইপ 1টাকে হয়তো টাইপ 3 বলবে, টাইপ হতে পারে, বলছে না যে আবিষ্কার প্রথমে হলে 1 নম্বর দিতে এমন কথা না, এটা তো লজিক হইলো না, হতে পারে, আমরা জানি না। বলেন আপনার কোশ্চেন কি? বলেন স্যার। আমরা স্যার ইনসুলিন ডিপেন্ডেন্টের আমার কোনো কথা নাই, কারণ ওখানে স্যার ইনসুলিন দিতে হয়। কিন্তু স্যার ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট মানে যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, সেখানে স্যার মানে আমার মানে চেনা জানা অনেক কি আছে স্যার, তাদেরকে ইনসুলিন দিতে হয়েছে। এবার স্যার অনেকে দেয়ও স্যার। তাহলে যদি স্যার ওটা যদি নন ইনসুলিন ডিপেন্ডেন্টই হতো, তাহলে কেন ইনসুলিন তাদের দেয়া লাগে? কথা শুনেন, আমার কথা শুনেন, যা বোঝার বুঝে ফেলছি আমি। এই যে ইনসুলিন ডিপেন্ডেন্ট, এখানে ইনসুলিন না দিলে মানুষ মরে যাবে, আর 2 নম্বর হচ্ছে ইনসুলিন না দিলে মানুষ মরে যাবে না। এইটা হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? জি স্যার। গট ইট আনসার এক কথায়? জি স্যার। ইনসুলিন নাই, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পরে মরে যাবে। ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, গ্লুকোজ বাড়বে 7 দিন 14 দিন 1 মাস 3 মাসের মধ্যে মারা যাবে ইনসুলিন আইডিডিএমটা। আর এনআইডিডিএমটা এটা মরতে 10 থেকে 12 বছর লাগবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ভালো কথা। এই দেখুন বাগানে একটা বই আছে, বই উপরে পাঠগুলো আমরা লিখছি, আমি টোটাল লিখেছি, আমরা লিখছি না। হ্যালো। জি স্যার। হ্যাঁ, এই যে ভেরি ইন্টারেস্টিং, কেন বলি যে বিদেশে
আমার নামে আমাদের ডেইলি নিউজ পরে অ্যাডভার্টাইজ দিছিল যে পাবলিক, আমরা বলি পাবলিক আমজনতার কোশ্চেনের অ্যান্সার দিবে কে? ডক্টর হাফিজুর রহমান। ডেইলি নিউজ পরে অ্যাডভার্টাইজমেন্ট দিছিল। হ্যাঁ, ছোট ছোট কোশ্চেন, এই যে কোশ্চেন গুলো মোটামুটি বেসিক কিন্তু জানি যে আপনি এমনি আমাকে এবারে নিউজ দিয়ে দিল যে ডক্টর হাফিজুর রহমান বক্তব্য রাখবে, এটা ওয়াজ মাপে গল্প বলে ছাড়িয়ে দিলাম। একদম টু দ্য পয়েন্টে কথা বলতে হয়। জি স্যার, ওই এক কথায় উত্তর পেয়ে গেছি। হ্যাঁ ভালো। হ্যাঁ, ওই তো আমি কোশ্চেনটা শেষ করে দিই, আমি কি জানতে চাচ্ছেন বুঝতে পারছি না, কোশ্চেন শেষ করে দিচ্ছি আমি। জি স্যার। হ্যাঁ, আর কি জানতে চাচ্ছেন বুঝে ফেলছি। হ্যাঁ, কিন্তু যখন সাইন্টিফিক অঙ্গনে কোশ্চেনটা জিজ্ঞেস করি তখন কোশ্চেনটা শুনি, তোমার নাম জিজ্ঞেস করি, এই জিজ্ঞেস করি, আমরা বলি আপনি খুবই ভালো কোশ্চেন করছেন। এই কোশ্চেনটা আমারও মনের মধ্যে অনেক খুশি, আমি অনেক ঘাটছি, তারপরে পাইছি, তাই না? ওই জিনিসটাকে লম্বা করতে হয়। হ্যাঁ, যে লোকটা কোশ্চেন করছে তাকে ধন্যবাদ জানাইতে হয়, এই করতে হবে, তাই না? অনেক কিছু করতে হয়, ওটা আর ডিফারেন্ট স্টোরি। এখন দেখেন এই যে গামাটা, এটা একটা প্রাইমেজ রিপেয়ারিং এনজাইম, আর যে ডিএনএ পলিমারেজ ডেল্টা, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এর মতো, আর এপসিলনটা 1 এর মতো। তো এখানে ডেল্টা এবং এপসিলন কোনটা মেইন এনজাইম এখানে? হ্যালো স্যার ডিএনএ 3 যেটা, হ্যাঁ, এটা তো ইউক্যারিওটের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট? মানুষের ক্ষেত্রে, ইউক্যারিওটের ক্ষেত্রে। আর 1। আরে ভাইয়া 1 তো ইকুয়ালের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে নামকরণ করা হয় আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন। এই যে স্যার এই আলফাটা না স্যার ডিএনএ প্রাইমার। প্রাইমেজ, জি স্যার ডিএনএ প্রাইমার যেটা। এই ডেল্টাটা কাজ করে ডিএনএ পলিমারেজ 3 এর মতো, তাহলে ডেল্টাটাই বেশি ইম্পর্টেন্ট, তাই না? জি স্যার। এখানে দেখেন এই আলফা, বিটা, ডেল্টা, এপসিলন, স্যার ডেল্টা, গামাটা মাইটোকন্ড্রিয়া, তাই না? এই আলফা, বিটা, গামা, ডেল্টা, এই গামা আর এপসিলন, এই চারটে এনজাইম কাজ করে। এই চারটে এনজাইমের মধ্যে এই যে ডেল্টা এনজাইম, এই ডেল্টাটা এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বলেন কি বলবেন, বলেন বলেন। হ্যালো, জি স্যার। এখন এই যে আলফাটাকে প্রাইমেজ এনজাইম কাজ করে, ডেল্টাটা এটা লম্বা করে দেয়। হ্যাঁ, এর দেখুন এই ডেল্টাটার দুটো অ্যাক্টিভিটি আছে, একটা পলিমারেজ অ্যাক্টিভিটি আর কি অ্যাক্টিভিটি? হেলিকেজ অ্যাক্টিভিটি। হেলিকেজ অ্যাক্টিভিটি। এখন তাহলে হেলিকেজ দরকার আছে এখানে? হেলিকেজ দরকার নেই, এই ডেল্টাটাই 2 in 1 কাজ করে। হ্যালো, জি স্যার। হ্যাঁ, এই যে ডিএনএ রেপ্লিকেশন হয়, রেপ্লিকেশন যেখান থেকে শুরু, অরিজিন অফ রেপ্লিকেশন, তাই না? ওর যেখান থেকে একটা যদি ডিএনএ হয়, ওই মাঝখানে জায়গাটা কি বলে? সেন্ট্রোমিয়ার। দুই পাশের মাথাটাকে কি বলে? টেলোমিয়ার। চারটে রেপ্লিকেশন আমরা ইন কেস অফ ইউক্যারিওট কয়টা জায়গা থেকে শুরু হয়? একটা জায়গা থেকে না, অনেক জায়গা থেকে, অনেক জায়গা থেকে। এই অরিজিন 1, অরিজিন, তাই না? সবগুলো জায়গা কি একবারে সবগুলো জায়গা কি একবারে শুরু হয়? হ্যালো, জোরে বলেন। হ্যালো, হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। বললাম দেখেন, এটা শুরু হয়েছে 1 নম্বর 2 নম্বর শুরু হয়, সবগুলো জায়গা থেকে অনেকগুলো জায়গাতে শুরু হয়, কিন্তু সবগুলো জায়গা একই সাথে শুরু হয় না স্যার। না। এই দেখেন, এটা হচ্ছে সত্যিকারের ছবি, তাই না? এই যে এখানে একটা বাবেল, 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 এখানে একটা বাবেল। এই যে এখান থেকে এখানে অনেক লম্বা, এখান থেকে এখানে অনেক কাছাকাছি। তবে যদি লম্বা অনেক, পথটা লম্বা হয় অনেক আগে তৈরি হতে হবে, অনেক আগে শুরু করতে হবে। কিন্তু পথটা যদি অনেক কাছাকাছি হয় পরে শুরু করলে চলবে, তাই না? এই কারণে সব কেন হয় না একসাথে। অ্যাপ্লিকেশন কমপ্লেক্স। ওকে, হ্যালো, হ্যাঁ, ওই যে বললাম G1, তারপরে এস পেজে আসে, এস পেজে হয়ে একটা থেকে দুইটা হয়, দুইটা হওয়ার পরে এটা কোথায় আসে? G2 তে আসে। এখন আমি বললাম না, ইন কেস অফ ইউক্যারিওট আমরা বলি আমাদের ক্রোমাটিন যে আছে, এই ক্রোমাটিন গুলো একটা হচ্ছে ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন কাকে বলে জানেন? না স্যার, এই দুইটা টার্ম স্যার নতুন। ওকে, ইউক্রোমাটিন মানে আমরা ডিএনএ গুলো তো পেছনে থাকে, তাই না? একটা কাঠির মধ্যে পেছনে থাকে। আমি যখন ডিএনএ ক্রোমোজোম একদিন পড়াবো, তখন পড়াবো।
তার মানে এখানে প্যাচটা হালকানো আছে, হালকা হালকা প্যাচ আছে, আর এখানে অনেক টাইট আছে। তাহলে কোনটা খুলতে তাড়াতাড়ি সুবিধা হবে? স্যার হালকাটা। হালকাটা। এই বলুন তো, আমরা বলি না ছাতা ইংলিশ কি বলতো? ছাতা, ছাতা ইংলিশ কি? আমব্রেলা। আমব্রেলা। আমব্রেলা খোলা এবং বন্ধ করা কঠিন না সহজ? সহজ স্যার, ইজিলি খোলা যায়। হ্যাঁ, এইভাবে খেয়াল রাখবেন। ইউ ফর মার্টিন, ইউ মানে ইউ ফর আমব্রেলা। জি স্যার। ইউ ফর মার্টিন, যেখানে ডিএনএ গুলো লুজলি প্যাক ওই জায়গাটা বলে ইউ ফর মার্টিন, যেরকম টাইটলি প্যাক ওই জায়গাটাকে বলে হেটারোক্রোমাটিন। এই যে ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে, এখানে ছবি দেখা যায় যে রেপ্লিকেশন কোন জায়গা থেকে শুরু হবে? কোথা থেকে কোন জায়গা থেকে শুরু হবে? আমি বলছি না, ইনকেস অফ ইকোলাই। ওইখান থেকে শুরু হবে। এখন এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ এবং মানুষের ডিএনএ এর পার্থক্য কি? একটা লম্বা আর একটা গোলাকার। ব্যাকটেরিয়াল ডিএনএ হচ্ছে সার্কুলার, ওভাল শেপড। মানে মানুষের ডিএনএটা কি? মানুষের ডিএনএটা সার্কুলার, সার্কুলার না বৃত্তাকার? কোনটা? লিনিয়ার। স্যার লিনিয়ার। ভেরি গুড, ভেরি গুড। এই যে মাঝখানে জায়গাটা সেল, এটা বলে মাঝখানে জায়গা সেন্ট্রোমিয়ার, দুই পাশে মাথাটাকে টেলোমিয়ার। টেলোমিয়ার শব্দটাকে টেলিস্কোপ থেকে অনেক দূরের জিনিস, তাই না? জি স্যার। এই যে আমি বললাম না আসলে কি হয়, এটা দেখেন, এই ছবিটা দেখেন আগে। হ্যালো স্যার, আজকে স্যার পড়বো। অবশ্যই করবেন। হ্যাঁ, আরেকটু পড়বেন, আরেকটু আছে, একটু দেখেন এখানে। হ্যালো স্যার, আমাদের একটু ক্লাস আছে, স্যার একটু টুর দিবেন। হ্যাঁ, আমাদের আর একটা ক্লাস আছে অবশ্য, আমাদের কখন? 5:20 থেকে। 5:20 থেকে আমার ক্লাস কটা পর্যন্ত? 5:10 পর্যন্ত স্যার। ওইটা না স্যার, এমনিতেই স্যার এইগুলো জিনিসগুলো অনেক মানে ক্রিটিক্যাল তো স্যার, মাথার মধ্যে স্যার সাজায় গুছায় নিতে নিতে স্যার কষ্ট হয়ে যাচ্ছে স্যার। দেখেন এই যে এটা দেখেন, তাহলে অনেক সহজ হয়ে যাবে। দেখেন, আমরা যদি মনে করি এখানে একটা রেভলিউশন ফর্ক হলো, তাই না? এখান থেকে 5 হলো, এই হোলটা একবারে চলে গেছে, তাই না? কিন্তু এই যে এটা লিডিং একবারে, কিন্তু এটা হচ্ছে কি, এটা দেখেন একটু সবুজটা প্রাইমার আর হলুদটা হচ্ছে ডিএনএ। সবুজ প্রাইমার, এটা হচ্ছে ল্যাগিং স্থান। স্যার কিন্তু এটা যখন রেভলিউশন পাবে, এই যে সত্যিকার ঘটনা ঘটে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা ভালো করে দেখেন। এই যে কোনো একটা জায়গার মাঝখানে খুলে গেল, তো যেখান থেকে সবুজটা আমরা এইটা দেখেন, আমরা এই যে সবুজটা, এটা হচ্ছে প্রাইমার, লম্বা হলো। এটা হচ্ছে কি, এটা কি আমরা এর আগে পড়ছিলাম খালি ফর্ক মুভমেন্ট, যেটা স্যার ফর্ক মুভমেন্ট একদিকে দেখছি, কিন্তু ফর্ক মুভমেন্ট দুই দিকে হয়। হেলিকেসটা স্যার, হেলিকেসটা হচ্ছে এইদিকে হয়, এইদিকে হয়, দুই দিকে হয়, তাই না? এই দেখেন, এই যে লিডিং একবার তৈরি হলো, ল্যাগিংটা কিভাবে হয়? ল্যাগিং এইদিকে, যদি লিডিং এর স্ট্যান্ডের উল্টো দিকেটা, এটা একটু একটু প্রাইমার লম্বা হলো, ঠিক আছে? এই লেগিং স্ট্যান্ডের পিছনে যেটা, এটা হচ্ছে, এটা যদি লিডিং হয়, এটা ল্যাগিং। লিডিং এর আগেরটা ল্যাগিং, এটা লিডিং। স্যার একই সাথে পাশাপাশি দুইটা ওভাবে কিরকম হচ্ছে স্যার? জিনিসটা একটু কনফিউজ লাগতেছে। এইটা হচ্ছে, এই যে বললাম না, এটা প্রথমে পড়াতে আপনার মাথা, এখন মাথা ঘুরে যাচ্ছে, প্রথমে পড়াতে আরো মাথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এই সত্যিকার ঘটনা ঘটে এইটা, স্যার সত্যিকার এটা ঘটে। এখন এই আগে এই বলেন, এই যে হ্যাঁ বলেন। হ্যালো, এই ফর্কটা কি স্যার একবারে কেটে দুই ভাগ হয় না নাকি? না, যখন একটা বাবেল তৈরি হয়, হ্যালো, বাবেল তৈরি, যখন বাবেল আমরা বলি রেভলিউশন বাবেল, এইভাবে যখন তৈরি হচ্ছে না, তো এই যে এখানে এবং ফর্কটা এখানে ফর্ক, এখানে একটা এইদিকে যায়, একটা এইদিকে যায়। কথা বোঝা গেছে? জি স্যার। এই যে ঠিক মাঝখানে কনফিউজিং জিনিস স্যার, এটা স্যার একই সাথে কিভাবে হয় স্যার? এটাই হয়। হ্যালো স্যার এইখানে স্যার ল্যাগিং স্টার লিডিং স্টার স্যার একই জায়গাতে যাচ্ছে। হেলিকেসের মুভমেন্টই হতো না স্যার। হ্যাঁ স্যার বলতেছি প্রোক্যারিওটিকের জন্য কি একই থাকে নাকি মাঝে কেটে যায় স্যার? প্রোক্যারিওটিক বলেন, ইউক্যারিওটিক বলেন, সব জায়গাতে এইটা সত্যি। মানে মাঝে তো কাটে না স্যার ফর্কে, এটা তো মাঝে না, ওই যে বললেন না আপনি মাঝে কাটে কিনা, বলে খুব খুব নিত্য, খুব ভালো কথা বলছেন। একটা মাঝে এটা নিক তৈরি হয়, কাটে না। আমরা বলি নিক, NICK। একটা বন্ড ভেঙে যায়, একটা যে জায়গায় হাইড্রোজেন বন্ড আছে, হ্যালো, এই যে বললাম, এটা তাহলে কি হলো, এখানে ওই হলো, ওই বন্ডে ওইখানে নিক তৈরি হয়, নিক তৈরি হলে একটা যেখান থেকে তৈরি হয় এইদিকে 5, তাই না? যদি আমি প্রথমটা যদি এটা যদি এটা 3 হয়, এটা যদি 5 হয়, যদি নিক তৈরি হয়,
যেখানে এটা 5 যেখানে শেষ হলো এটা 3 আবার শুরু হলো 5 বোঝা গেছে কথাটা? জি স্যার। এই ছবিটা ভালো করে দেখেন। স্যার আর আমি এইটা দেখে স্যার আমি আমার পূর্বের কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করতে চাই স্যার। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে স্যার ওকাজাকি ফ্র্যাগমেন্ট আমার যে এই ফল্টটা স্যার ফল্টটা দেখা গেছে আমার ডিএনএটা হয়তো একটু জোরে বলেন, নিশ্চয় একটু জোরে বলেন। স্যার আমার এইখানে যে ডিএনএটা তৈরি হবে নতুন সেটা দেখা গেছে আমি ধরে নিলাম যে 5 সেন্টিমিটার তৈরি হবে জাস্ট ধরে ওকে 5 হলো। তো এখন যদি আমার এই প্রথম যে ফল্টটা তৈরি হয়েছে এই ফল্টটা যদি এট এ টাইম 5 সেন্টিমিটার খুলে যেত স্যার তাহলে কি আমার ওকাজাকি ফ্র্যাগমেন্টের যে রুল এটা ফলো করতো স্যার ডিএনএ? ওটা সম্ভব না। এরোডেম খুলবে না তো, প্রথমে বাইন্ড করার পর আস্তে আস্তে মুভমেন্ট করবে। স্যার আমি তো এইটাই বলতেছি যে আস্তে আস্তে মুভমেন্ট করার কারণ কি? এটা কি প্যাচের কোনো কারণ আছে কিনা স্যার? এখন ঘটনা একবারে যদি সমস্যাটা খুলতে চাই এত এনার্জি সেল কেন মিথ্যাবাদী নষ্ট করবে? সমস্ত এনার্জি একবারই চলে গেল। তার মানে কি স্যার বিষয়টা এমন হয় যে একটা প্যাচ খুলে একটা প্রাইমারে এসে বাইন্ড করে একটা প্যাচ না, একটু প্যাচ খুলে। হ্যালো, জি স্যার। এখন আমাদের প্রাইমারটা হচ্ছে 10 থেকে 20টা নিউক্লিওটাইড, তাই না? স্যার হেলিকেসটা কি তাহলে কাজ করতেই থাকে মানে ও হ্যাঁ আগেই থাকে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ এইটাতে হ্যাঁ জোড়া লাগতেই থাকে। ইয়েস, হেলিকেস সামনের দিকে যাবে, লিডিং স্ট্র্যান্ড ওই দিকে যাবে, আর ল্যাগিং স্ট্যান্ড ওই একটা নির্দিষ্ট পরপর না লিডিং দেখেন, ভেরি ইন্টারেস্টিং দেখেন এই স্যার। তাহলে স্যার এই যে স্যার আমরা বাস্তবে যেটা দেখতেছি স্যার দুই পাশে হচ্ছে স্যার, হেলিকেসটা যদি একদিকে যেত তাহলে স্যার দুইটার পাশে তো হতে পারতো না একসাথে। না না হেলিকেস এইদিকে যাচ্ছে দুই দিকে যাচ্ছে ফ্রন্ট স্যার মুভমেন্ট মাঝে তাহলে একটা গিট থাকতেছে না স্যার? মাঝখানে ওপাশে গিট হচ্ছে তাহলে স্যার। ইয়েস, এই জায়গায় একটু নিক হচ্ছে একটু স্যার ওই যে অরিজিন অফ রেপ্লিকেশন স্যার মাঝখানে হয়ে দুই দিকেই শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ দুই দিকে শুরু হচ্ছে রেভলিউশনটা, দুই দিকে শুরু হচ্ছে দেখেন, কিন্তু জিনিসটা হচ্ছে একটা স্ট্যান্ড কিন্তু এটা এরোটা এদিকে স্যার ওই দিকে স্যার যদি আমরা ধরি যে ওই পাশেও আর শুরু হয়ে গেছে দেখা গেল 10 এই পাশে শুরু হচ্ছে এই পাশে শুরু হচ্ছে দুই পাশে। হ্যাঁ স্যার ওই পাশে যদি আমরা দেখি যে ওদিক থেকেও আরেকটা আসতেছে, যদি আসতো স্যার কল্পনা করি যে ফর্ক মুভমেন্টটা যে এদিকে যাচ্ছে 5 প্রাইমের মানে এদিকে যাচ্ছে যেটা, ওই দিক থেকে যদি আরেকটা আসতো তাহলে তো স্যার দুইটাই মানে এদিকেও যাবে না ওদিকেও যাবে না, একটা মাঝখানে পড়ে যেত। আপনার কোশ্চেনটা বুঝতে পারেন, আরেকবার বলেন। স্যার এই যে অরিজিন অফ রেপ্লিকেশন থেকে বাম দিকেও যাচ্ছে ডান দিকেও যাচ্ছে, কিন্তু এই যে বাম দিকে যাচ্ছে ওর অপোজিট ওই পাশ থেকে যদি আরো একটা আসতে থাকতো বা ডান দিক থেকে যদি আরেকটা আসতে থাকতো তাহলে তো স্যার এই যে রেপ্লিকেশনের মুভমেন্টটা ফর্ক মুভমেন্টটা তো ঝামেলা হয়ে যেত না? কারণ আমরা তো একটু আগেই দেখছি যে বিভিন্ন জায়গা থেকে হতে থাকে, তাহলে স্যার বাস্তবে স্যার আসলে কি ঘটে? মানে এতক্ষণ পর্যন্ত আমরা থিওরিটিক্যাল দেখছি, আপনি যখন বাস্তবে ফেলছেন এখন ঘাবড়ে গেছি যে আসলে যে এটা হচ্ছে কি দেখেন এখান থেকে দেখুন, এখান থেকে এই আস্তে 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 একটা জায়গায় শেষ হবে না? হ্যাঁ স্যার ওই দিক থেকে আরো একটা ধরনের ওইরকম আসতেছে এই দিক থেকে ওই একটা দেখেন, একটা হচ্ছে একটা ওই দিক থেকে আসতেছে, একটা এই দিক থেকে আসতেছে, এই যে দুই জায়গায় মিল হবে, একটা একটু দিক থাকবে কিন্তু লাগেজ ইয়ে করবে, বাস্তবে এটাই হয়। কিন্তু দেখেন হ্যালো ইন্টারেস্টিং দেখেন, এই যে উপরে ওই যে উপরের স্ট্যান্ডটা দেখেন, ভালো করে দেখেন উপরের স্ট্যান্ডটা দেখেন, উপরের স্ট্যান্ডটা লেগিং বলে লিডিং বলে ডিরেকশন কিন্তু একদিকে, উপরের স্ট্যান্ডটা দেখেন এই যে এই মুভমেন্টটা কিন্তু একদিকে, মুভমেন্টটা এখন যতই হোক না কেন উপরের স্ট্যান্ডটার মুভমেন্টটা কিন্তু একদিকেই হবে, আর নিচের স্ট্যান্ডটা দেখেন এর মুভমেন্টটা এইদিকে, লেগিং বলে লিডিং বলে ডাজন্ট ম্যাটার, মুভমেন্টটা একই দিকে। কথা বোঝা গেছে? জি স্যার। কিন্তু স্যার এটা তো শুরু হওয়ার একটা মানে আমরা যে অরিজিনাল যে রেপ্লিকেশন এটা তো দেখতেছি, কিন্তু স্যার এটা যখন এই দিকে যাচ্ছিল তার মানে সে তখন ছড়ায় গেছে, পাশ থেকে যদি আরো একটা এরকম হতো তারাও তো ছড়াইতে থাকতো, তাহলে স্যার দেখা গেল যে অনেকখানি খুলতে না এই কোণটা তখন স্যার দ্বিগুণ হয়ে যেত। না মাঝখানে স্যার এই থ্রির এখানে ফর্ক মুভমেন্টের ওইখানে একটা ঝামেলা হয়ে যেত। না দেখেন এই যে হইতে একটা জায়গায় আসবে, এরকম রেভলিউশন 8টা জায়গায় হইতে ওই জায়গায় আসে না, যে মানে একটা এদিক থেকে আসলো, একটা এদিক থেকে আসলো, যখন দুটো একখানে মিল হবে তখন ওখানেই টার্মিনেশন হবে, ইন কেস অফ ইউক্যারিওটস। আলটিমেটলি তাহলে দুটো একই জায়গাতেই যাচ্ছে।
এই উপরের স্ট্যান্ডটা সবসময় একই দিকে যাচ্ছে, নিচের স্ট্যান্ড সবসময় একই দিকে যাচ্ছে। স্যার উপরের স্ট্যান্ডটা তো স্যার পরে স্যার নিচের দিকে চলে আসলো আর কি। না নিচের দিকে কিভাবে আসলো? ওইখানে তো ল্যাগিং লিডিং দুটোই আছে নিচের দিকে। এখানে লিডিং আছে, ল্যাগিং আছে, নিচেও লিডিং আছে, ল্যাগিং আছে। স্যার বললো না যে একটা ফল্ট তৈরি করছে, এখানে একটা ডায়াস্টার বন্ড ভাঙা আছে। হ্যালো, হ্যাঁ বলেন। আজকে এখানে রেখে দেন স্যার। কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হচ্ছে স্যার, আর একটা ক্লাসও আছে সবগুলাই গেছে মানে স্যার। এগুলো যা পড়ছি স্যার একটু মেমোরাইজ করি। এগুলো কেমন যেন লাগতেছে এখন, যে কোশ্চেন মানে সংঘর্ষ আসতেছে মাথার মধ্যে। সমস্যা আসা ভালো তাই না? স্যার আমরা পরীক্ষার ক্ষেত্রে প্রোক্যারিওটিক কথাটাই ব্যাখ্যা দিব, যদি কোনো জায়গায় এইভাবে আমি বলে দেবো যে কোনটা হবে তাই না, আমি বলে দেবো। যদি কোনো কিছু লেখা না থাকে তো ধরে নেবেন প্রোক্যারিওটস, আর কোনো কিছু লেখা থাকলে, যদি স্পেসিফিক লেখা থাকে তাহলে ধরে নেবেন, আর যদি কিছু লেখা না থাকলে ধরে নেবেন যে আমরা রেফ্রিজারেটর পড়ি, আমরা ব্যাকটেরিয়াটাই পড়ি। এখন বলেন এই যে 306 সিটি বাকি আছে, কবে দিবেন বলেন? বুধবারে দেই স্যার। বুধবার কয় তারিখ বলেন? স্যার এগুলোর কি স্যার ফ্রি ফাইনাল হবে না স্যার? হ্যাঁ ফ্রি ফাইনাল হবে না আবার 2টা 306? হ্যাঁ হবে তাহলে হ্যাঁ তাহলে তো আগে বুধবার হচ্ছে স্যার 15 তারিখ স্যার। 15 ডিসেম্বর তাই না? আরে ভাই 15 তারিখ দিলে আবার ফ্রি ফাইনাল দিবেন কবে? প্রি ফাইনাল তারপরে সপ্তাহ দিয়ে দেব। 24 তারিখ তো পরীক্ষা। 24 তারিখ আমাদের মনে হয় পরীক্ষা দেয় শুনলাম। ঠিক আছে 24 পরীক্ষা শুরু। জি স্যার, তাহলে স্যার 24 তারিখে ক্লাস করতে পারবো আমরা স্যার? আর ভাই কথা শুনুন, হ্যাঁ 24 তারিখ এমন হতে পারে আপনার বিধান স্যারের স্টাফে আপনাদের মোট কোর্স কয়টা? স্যার 5টা 6টা এরকম আছে স্যার। 306 409। এমন হতে পারে বিধান স্যারের পরীক্ষার রুটিনটা দিয়ে যে 24 তারিখ থেকে শুরু হয়, 24 তারিখ, 24 তারিখ আমি বলছি, 24 তারিখ আমি লাস্ট ক্লাস আমি বলে দিচ্ছি ওদেরকে। এমন হতে পারে 24 তারিখ হতে পারে সকাল 8টা থেকে 10টার মধ্যে ক্লাস হতে পারে। আমার ক্লাসে যে 2টা ক্লাস আছে ওইখানে কোনো হ্যাম্পার হবে না। 24 তারিখ আপনার পরীক্ষা এবং ক্লাস দুটোই হবে, দুটোই হওয়ার সম্ভাবনা আছে, অপশন 1। তো 24 তারিখে তো পরীক্ষা শুরু। হ্যাঁ পরীক্ষার রুটিন দিয়ে এখন 306 স্যার আমরা যা পড়ছি মোটামুটি স্যার সিলেবাসের শেষের করে দিচ্ছি না, এখনো অনেক আছে। না। আরে বুধবার নিয়ে মঙ্গলবার নিয়ে আমার শুনেন, আমি হচ্ছে কি, তুই না বললে মঙ্গলবার আমার পরীক্ষা। হ্যালো এই যে আমার 306 কোনো মঙ্গলবারেই নেই। হ্যাঁ স্যার মঙ্গলবারই নেন। আমার 306 দুইটা ক্লাস লাগবে, আর 409 এর একটা বা দুইটা হলে হয়ে যাবে। স্যার আমাদের সিটির যে টপিক স্যার আজকে টপিক তো স্যার থাকবে না। না কি ছুটি না আগেরটা এমনিতেই এখন যে পড়ছি তাহলে আমাদের স্যার মঙ্গলবারে দেন স্যার। তাহলে স্যার মিডের পর থেকে স্যার আমাদের মানে আজকে ক্লাসটা বাদে সব। না স্যার আমি তো লিখে দিচ্ছি কি থাকবে না থাকবে সব লিখে দিতে ভাইয়া। হ্যাঁ ওই টপিকগুলো ডিসপ্লে থাকবে স্যার। এইখানে স্যার আমার একটু স্যার কথা ছিল স্যার, ওই টপিকগুলো বাইরে গিয়ে স্যার কোশ্চেন হবে আমাদের। মা আমি তো মডেল দিছি না। জি স্যার। হ্যাঁ বলিয়ে যে এর বাইরে না স্যার, যে স্যার টপিকগুলো বলে দিবেন, কোশ্চেনগুলো না, ওই টপিকের ভিতরেই কোশ্চেন হবে, অন্য ভাবে হতে পারে মডেল কোশ্চেনগুলোর মত। ইয়েস ইউ আর রাইট। জি স্যার। এখন আমাকে ডেটটা বলেন স্যার মঙ্গলবারে দেন। 14 তারিখ স্যার মঙ্গলবার। 14 তারিখ স্যার। 14 ডিসেম্বর। তখন স্যার দুইটা টাইম আপনি দিয়ে স্যার আপনি স্যার সুবিধা মতো স্যার আপনার টাইম আপনাদের কখন সুবিধা সেটা বলেন। সকালে দিলে ভালো হয় না? শিফটে নেন আর একটা বিকাল শিফটে নেন স্যার। স্যার কারণ স্টুডেন্ট অনেক বেশি তো। ঠিক আছে আমি জানাবো, কিন্তু কথা হচ্ছে 14 ডিসেম্বর আপনি জানাতে বুদ্ধি দিয়ে দেব তাই না? স্যার সমস্যা নাই স্যার, আমাদের পরীক্ষা দিতে পারবো স্যার। সমস্যা নাই স্যার, আমরা অনলাইনে দিব। আরে ভাই আপনাদের সমস্যা কিন্তু আমার সমস্যা আছে। আমার ইউনিভার্সিটি যদি কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমাকে মাস থাকতেই হবে আমাকে। কথা বোঝা গেছে? স্যার 13 তারিখ দেওয়া যায়? স্যার তাহলে 15 তারিখ নেন স্যার। স্যার 15 তারিখ নেন। আরে ভাই একটু সবুর করেন না, আমি যে 14 তারিখ আপনাদের সবাই বললাম তারিখে নেওয়া যায় না স্যার বুধবারে। স্যার আগে বলুক স্যার বলে। এই যে আজকে তো কয় তারিখ? আজকে তো 10 তারিখ তাই না? জি স্যার। আজকে তো 10 তারিখ চলে গেল। 11 12 13 তারিখে দেন না কেন? স্যার 13 তারিখ দিতে পারবো। হ্যাঁ
দেন স্যার 13 তারিখে দেন চাইলে স্যার। 13 তারিখ দিলে সেফ সাইড থাকা যায়, কথা বলতে গেলে স্যার 13 তারিখে দিলে স্যার একটু সমস্যা হয়ে যায় স্যার, একটু পড়তে স্যার একটু স্যার সময় নিয়ে পড়তে চাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ। পরে প্রি ফাইনাল আছে। হ্যাঁ, এরপরে শুনেন স্যার এরপরে ফ্রি ফাইনাল আছে তো আবার পড়তে হবে ওদিক দিয়ে আবার টাইম প্রয়োজন। আমি একটু বলি প্রি ফাইনালটা এগুলোর উপরেই দিব আমরা। স্যার বলেন। স্যার আপনি তো হচ্ছে আমাদের 24 তারিখে স্যার চাচ্ছিলেন স্যার ক্লাস নিতে স্যার, এখন যদি স্যার আমাদের এখানে স্যার ফাইনাল পরীক্ষা স্যার স্টার্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে স্যার হচ্ছে যে এক্সামটা দিব স্যার ওইটার জন্য স্যার আমাদের পড়তে হবে স্যার। তারপরে হচ্ছে আমাদের নেক্সট স্যার যে পরীক্ষাগুলো আসবে স্যার ওইটার জন্য আমাদের পড়তে হবে স্যার। তারপর স্যার আপনি যে ক্লাসটা স্যার নেবেন এটাও আমাদের পড়তে হবে স্যার। এত পড়ার সময় আমাদের স্যার খুব স্যার পরে আবার পরীক্ষা দেওয়া স্যার ওইটা পারবো না স্যার আসলে। সেক্ষেত্রে 300 স্যার অনেক মানে চাপ হয়ে যায় স্যার আমাদের জন্য স্যার। শুধুমাত্র যদি আপনাদের 24 তারিখ কোনো পরীক্ষা, আপনাদের পরীক্ষার রুটিন যদি পড়ে যায়, যদি পড়ে আর কি, যদি শুক্রবার, সেক্ষেত্রে আপনার সকালে পরীক্ষা হবে, হয়তো আমি 4 সময় ক্লাস 4 সময় তার আগে শেষ হয়ে যাবে, 300 বিকেলের দিকে এই 340 ক্লাসটা নেব স্যার। ওইটা না স্যার 306 এর যে শীটগুলো দিবেন না স্যার, ওইগুলো তো আবার পড়তে হবে স্যার নতুন করে। আমাদের তো অন্য সাবজেক্টের কোর্সগুলো থাকে তো ওইগুলোর প্রেসারে এটা পর শেষ করতে পারবো পরীক্ষার আগে স্যার। অধিকাংশই স্যার একটা একটা করে কোর্স বাড়িয়েও নিয়েছে স্যার সবাই। জি স্যার। শুনেন, এই যে আমি যেভাবে ছবি দিয়ে পড়াই, এরপরে যদি আপনি এত কোশ্চেন করেন তাহলে তাহলে তো আমার এখন আমি একটা বিদেশি একটা ইউনিভার্সিটি পড়াই, এখন ওরা আমাকে যেভাবে সম্মান দেয়, আমার দুইবার ইয়ে করছে, এবং এমন সুদের উদাহরণ দিয়ে তারপর আপনি এই কমপ্লেন করেছেন, পড়তে হবে, বুঝতে পারি না, করতে পারি না, তাহলে সর্বনাশ। না স্যার বোঝার সমস্যা না স্যার, স্যার যেটা পড়াবেন ওটা নিয়ে তো আমাদের একটু রিসার্চ করার দরকার স্যার, ওইটা সেক্ষেত্রে এটা বলছিলাম। ঠিক আছে, এখন যখন অনলাইন থাকলে, যখন যে অফলাইন হবে, আমি তো আমি করি কি প্রতি ক্লাসের এসেই এখন তো সিডি নিতে হয় অনলাইনে, তাই না? আমি করি কি প্রতি ক্লাসে আমি কোশ্চেন জিজ্ঞেস করি, যারা উত্তরা যায় ওখানে সিডি শেষ, প্রথম 10 মিনিট আমি ক্লাস নেই, প্রথম 10 মিনিট সিডি নেই আমি, আপনারা আস্তে আস্তে 10 মিনিট দেরি করে ফেলেন, কথা সেটা না? হ্যাঁ, সবারই সমস্যা আছে, এই সমস্যার মধ্যে বাঁচতে হবে, এই সমস্যার মধ্যে দেখেন না কারণ পরীক্ষার ডেটটা দেন, ওগুলো পরে তো স্যার ওটা আর 14 তারিখে আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে 14 তারিখে নিলেই ভালো হয়। 14 তারিখের অনুষ্ঠানটা আমি জানবো 12 তারিখ বা 13 তারিখ, তাই না? ইউনিভার্সিটি এখন জানা নেই কোনো, আমি বললাম যদি অনুষ্ঠান থাকে তাহলে স্যার আমরা 15 তারিখে দিতে পারি। 15 তারিখে স্যার আমাদের যে প্রি ফাইনাল যে স্যার এক্সামটা স্যার, এটা স্যার আপনি স্যার মানে ওটা এই যে প্রি ফাইনাল এবং ফাইনাল, প্রি ফাইনাল 306 কোশ্চেন, দুইটাই ফাইনাল। হ্যাঁ, দুইটা আমি ভাইবা নেব প্রেজেন্টেশন ভাইবা। আর ভাই ওটা বাদ আগে যে প্রি ফাইনাল ভাইবাটা শেষ করি। ও প্রি ফাইনাল ওটা আগে সিটির কথা শেষ করেন, সিটি ধরে রাখেন 13 তারিখ, ঠিক আছে? জি স্যার 13 তারিখ। জি স্যার 13 তারিখই ফাইনাল। আমাদের ডেট স্যার আমরা শুনিয়েছিলাম, এখন আপনার ডেট দেওয়া। হ্যাঁ ঠিক আছে, 13 তারিখ কি বার বলে বলেন স্যার? সোমবার। 13 তারিখ একদম 13 তারিখ। হ্যাঁ স্যার জি স্যার 13 তারিখ কয়েকটা স্লট দিয়ে দিয়েন স্যার আপনি। হ্যাঁ 13 তারিখ কয়েকটা স্লট দিয়ে দেবো, 13 তারিখ। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। 13 তারিখ মিস করবেন না, মিস করলে শেষ। ওকে স্যার, নতুন করে টেনে চলার সময় নেই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার।